আমাদের স্টুডিওতে। সো ভূত এফএম টিমের সাথে দেখা তো হবেই, সেই সাথে আপনার ঘটনা আমরা শুনবো সামনাসামনি বসে নতুন বছরে, এর চাইতে বেশি আর কি। এবং আপনারা সবাই বলছিলেন যে কবে থেকে আমরা আবার শুরু করবো এই আউটডোর প্রোগ্রামগুলো, তো আমরা নেক্সট ইয়ার, তো নেক্সট উইক থেকে করছি। অলরাইট, চলে যাবো। সরি আপনাকে ইন্টারাপ্ট করেছি, সরি, আবার চলে যাই ঘটনায়। লিসেনারদেরকে সবাই মানে নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটি দিয়ে শেয়ার শুরু করতে চাচ্ছি, সেটা আমি আমার যে জেলা রাজবাড়ীতেই ঘটে যাওয়া সেই ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমাদের রাজবাড়ী যে জেলাটি, এই জেলাটির সদর থেকে যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায়, সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা, তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি, যে জায়গাটি, ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। তো যারা রাজবাড়িতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন আর নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল, ওই চরেই একটি ঘটে যাওয়া ঘটনা। আমাকে যিনি বলেছেন ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া, এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটা ওনার ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, এই পেশায় উনি ছিলেন আর কি, ওনার দাদা। আচ্ছা, কবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। কবর খোঁড়েন আর কি, গোর খোদক বলতে আমরা স্থানীয়ভাবে যেটা বলি আর কি, উনি গোর খোদক ছিলেন। তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর, সেটা দাফন হয়ে যাওয়ার পর, উনি ওই যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা, ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেয়া হয়ে যাওয়ার পর, সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার সবসময়ের একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোনো একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে সম্পূর্ণ কবর খুঁড়ে সেটাকে আবার দাফন কফন করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল, পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। তো উনি গোসল করে যখন উঠে আসবেন, হঠাৎ করে উনি পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পায়ের কাছে ঠেকছে আর কি। উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে, এবং হাতটা দিয়ে যখন টান দিলেন তখন দেখলেন পুরো বডি চলে এসছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তুললেন। তোলার পরে ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছে কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়ি যারা ছিল স্থানীয়, তো কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন যে এরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরানো লাশ এরকম হবে আর কি। তো কাকতালীয় ভাবে ওই সময় ওই গ্রামে, রাজবাড়ী সদর যে থানাটা ছিল, ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, কোনো একটা বিষয়ে কোনো চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যে একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এ ধরনের কোন লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। তো পুলিশরা দেখলেন যে এত রাত, এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন, আপনারা একটা বাঁশের মাথা টাথা এই ধরনের কিছু তৈরি করেন, লাশটা আমরা নিয়ে যাই, নিয়ে পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কে। এখন দেখা গেল যে গোর খোদক আর কি, উনি পেয়েছেন। তখন বলে, তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর জেলে, যে তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি, মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা ঘরে, এরকম সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই। তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই, আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোরখোদক আর কি, তা আপনি ওনাকে একটু সাহায্য সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেনই ওখানে উপস্থিত। তো ভালো কথা, যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন যখন লাশ কাটা হচ্ছে, ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি, উনি লাশ কাটছিলেন। হঠাৎ করে ওই যে ব্যক্তি যিনি গোরখোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত শেক করছে, নড়ছে। আচ্ছা। তো উনি চমকে উঠলেন, চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন। ডাক্তার বললেন, কই না তো, লাশের হাত তো নড়ছে না, আমি তো তাকিয়ে আছি, কখনো নড়াটা তো দেখলাম না। ডোমও একই কথা বললেন।
তখন উনি বলছেন হয়তো বা ওনার চোখে মানে ভুল দেখেছে আর কি, এরকম হতেই পারে। তো উনি কয়েকবারই এটা দেখেছেন যে হাতের এক হাত একটু নড়ছে। উনি বারবারই বলেছেন, শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত হয়ে ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখনো এই স্থানে আসেননি, আপনার মাথা টাথা নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক, যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয় এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে। সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই। আপনি যেহেতু এটা পেয়েছেন, আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান। আবার গ্রামে গিয়ে ওনার যেই কবরস্থানের উনি দায়িত্ব ছিল সেইখানেই উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে ধর্মীয় নিয়ম কানুন যা আছে সেগুলো করে লাশটাকে দাফন করেন। তো দাফন যখন ওই একটা বলে রাখা ভালো, যখন ওই জানাজাটা হচ্ছে মানে কবরস্থানে যখন জানাজাটা হবে, তখন হঠাৎ করে ওনারা লক্ষ্য করলেন যে পাশেই তো নদী, পদ্মা নদী, বেশ কয়েকটা নৌকায় মানে একই ধরনের ড্রেস পরা কিছু লোক, বড় বড় দাড়ি, মানে সাদা দাড়ি, সফেদ দাড়ি, এরকম খুব নুরানি চেহারা, এরকম 20-30 জন লোক আসলো কয়েকটা নৌকায়। আসার পরে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন নাই, ওনারা শুধুমাত্র জানাজায় শরিক হলেন। জানাজা শেষ হওয়ার পর আবার ঠিক যেভাবে নৌকায় এসেছিলেন ওনারা ওইভাবেই নৌকায় চলে গেলেন। ওনারা কারা? ওনারা অবশ্য কথা বলার চেষ্টা করেছিলেন, সালাম দিয়েছিলেন, শুধুমাত্র ওনারা সালামের উত্তরই দিয়েছিলেন। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কোত্থেকে আসছেন, ওনারা কোনো কথা বলেন নাই, ওনারা আবার ওই নৌকাতে চলে যান। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে প্রথমত। এরপরে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম কয়েকদিন যিনি ওই যে গোরখোদক, উনি স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। 3-4 দিন পর হঠাৎ করে রাতে উনি মানে একটু একটা অদ্ভুত আওয়াজ শুনলেন যে উনি যেখানে ঘুমিয়ে আছেন মানে ওনার খাটের নিচে, মানে বেড়াল যেরকম গড় গড় আওয়াজ করলে যে ধরনের শব্দ হয় ঠিক ওই ধরনের আওয়াজ হচ্ছে। তো উনি প্রথম দিকে মনে করছেন এটা হয়তো বেড়াল এরকম শব্দ করছে। তো উনি একটা ধমক দিলেন এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গিয়েছেন যে আসলে এটা কি। তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন, উনি খাটের নিচে কিছু পেলেন না। যখন পেলেন না তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন তখন উনি আবার মানে শুনতে পেলেন যে শব্দটা ঘরের বাইরে থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথা ঘামান নাই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে এই ধরনের একই ধরনের ঘটনা ঘটা শুরু করে। কিন্তু এই যে কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল উনি জানালার কপাটটা খোলেন, যে এটা কি দেখি তো একটু, মানে কুকুরও না বেড়ালো না কিছুই তো পাই না, এটা কি আসলে জিনিসটা কি এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন, তো উনি রীতিমতো মানে খুবই ভয় পায়। খুলে দেখলেন ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থায় নিয়ে এসেছিলেন লাশ কাটা ঘর থেকে, ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে একদম পাটি মোড়া হ্যাঁ, লাশটাই। পাটি মোড়ানো ওই লাশটা। আচ্ছা। উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরা জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো বা ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু কবর টবর করো, হয়তো বা এই কারণে একটু ভয়টা পেতে পারো মনের মধ্যে, মনের অজান্তে হয়তো এটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে ভাই এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটা শুরু করলো। উনি রাতের বেলা বাসা থেকে মানে যখন রাতের বেলা কোনো কারণে ফিরতে আসেন বাসার পথে, তখন দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা। এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো, ওটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে পজেস্ট, সবাই জিন পজেস্ট আর কি, ভূতের বাড়ি। আচ্ছা। মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পীর সাহেবের কাছে গিয়েছেন, বা ওঝা যারা আছে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ের কোনো কুল কিনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো যখন কুল কিনারা করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। উনি
রাত্রেবেলা যখন ঘুমিয়ে আছেন তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে বাসায় কেউ নাই। তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যেই মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি, ওইটি। উনিও তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকারে যখন ওই গ্রামের আশেপাশের যারা শোনেন আরকি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়তই ঘটতে থাকে। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে। আচ্ছা। আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা ওঝা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তদবিরও কাজ হচ্ছে না কেন? কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে? তুমি কিছু জানো কিনা? বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে? তখন উনি বলেন যে হ্যাঁ, আমি একটা বিষয় লুকাচ্ছি। সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট একটা ব্যাগ ছিল যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে মানে অনেকগুলো টাকা ছিল। আচ্ছা। এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই ঠিকানাটা উনি গোপন করেছিলেন এবং উনি ওই টাকার ১ টাকাও খরচ করেন নাই, কিন্তু ওই টাকাটা উনি রেখে দিয়েছিলেন আরকি। তো বললেন যে এটা আমার খুব একটা অন্যায় হয়েছে, হয়তোবা এই কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। তখন রাসেল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা। তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাড়ী যে ওই এলাকাটা, ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। তো পাবনায় ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আরকি নৌপথে। এখন অনেকটা কমে গেছে আরকি। তখন হতো আরকি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ীর। আচ্ছা। তো উনি ওনার পরিবারের লোকদেরকে যে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে এই টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আরকি পুরান ঢাকায়। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন বলে যে আমার হাসব্যান্ড এরকম ব্যবসা করার জন্য এরকম যেতেন। তৎকালীন তো মোবাইল-টোবাইল এগুলো কিছু ছিল না। তো এরকম দীর্ঘ সময় যেন মাসখানেকের জন্য আবার ফিরে আসতো ব্যবসা করে। তো এখানে তাদের পুরান ঢাকাতে ব্যবসা আছে। তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আরকি। তো রাসেল ভাই ওনারা তো তার ডিটেইলস ঠিকানা দিয়ে দিলেন। ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আচ্ছা। আমাকে সর্বশেষ বলেছেন যে ৯৫ বা ৯৬ সালের দিকে ওই যেই ব্যক্তির কবর ওখানে হয়েছে তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। তো এখন ২০০৪-৫ সালের পর ওই চরটা এখন আর নাই। যারা রাজবাড়ির যারা আছেন তারা জানেন যে ওই চরটা এখন আর নাই। ওটা একদম নদীতে বিলীন হয়ে গেছে। ওই কবরস্থানও এখন আর কিছুই নাই ওখানে। আচ্ছা। তো তারপর থেকে অদ্যাবধি ওখানে ওই ফ্যামিলির কেউ আর আসেন নাই। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই ফ্যামিলির এখন সবাই বিদেশ চলে গেছেন। এখন ঢাকাতেও সেরকম কেউ কিছু থাকে না। তো মোটামুটি এটাই ছিল রাসেল ভাই আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লেগেছে। আমি একটা জিনিস বলি, শুধু জিজ্ঞেস করি আপনাকে যে আপনারা কখনো এরকম ঘটনা ঘটেছে কিনা, যে কখনো আপনারা এরকম দেখেছেন কিনা যে সমস্ত লাশ সাধারণত থানায় নিয়ে আসে বা যে সমস্ত লাশ সাধারণত মানে বেওয়ারিশ হয় বা এরকম টাইপের হসপিটালে মাঝে মাঝে নিয়ে আসে, দেখবেন এরকম লাশগুলো ম্যাক্সিমাম টাইমে আপনি দেখবেন যে খেজুরের পাটি দিয়ে বা এরকম ভাবে মুড়িয়ে নিয়ে আসে। কোনো সময় দেখেছেন কিনা? তো দৃশ্যটা যতবারই দেখবেন আপনি খুব বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবেন না, কিন্তু দেখলে মনে হয় যে চোখটা সরিয়ে নেই, বেশিক্ষণ তাকিয়ে থাকাতে একটা পাটিতে মোড়া লাশ, তার মুখ দেখা যাচ্ছে না, হয়তো শুধু পাটা বেরিয়ে আছে, এরকম একটা ব্যাপার। তো এটার দিকে খুব বেশিক্ষণ এই দৃশ্যের দিকে তাকিয়ে থাকা যায় না। কিন্তু রাতের বেলায় হঠাৎ করে ঘুম ভেঙে আপনি যে এই যে এখন যে ঘটনাটা শুনলাম সেরকম যদি আপনি দেখেন যে পাশে ওইরকম পাটিতে মোড়ানো একটা লাশ, পাশ ফিরে দেখলেন যে এই পাশে পাটিতে মোড়ানো একটা লাশ, বা বাথরুমে বা ঘরের ফ্লোরে আবিষ্কার করলেন এরকম পাটিতে মোড়ানো একটা মৃতদেহ, তাহলে কেমন লাগবে? আপনি রাতের বেলায় ঘুম থেকে উঠে কত কিছুই তো দেখতে পারেন, মানে এটা হতে পারে, কিন্তু আপনি হয়তো ঘুমের ঘোরেও দেখতে পারেন, সত্যি হয়তো না, বা এরকম কোনো লাশ হয়তো আপনার পাশে আসার কথাই নেই, বাট আপনি যদি পাশ ফিরে যদি দেখেন যে আপনার পাশে, অথবা হাত দিয়ে হঠাৎ করে একটু অনুভব করেন যে এরকম পাটিতে মোড়ানো কিছু একটা, এবং সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারেন যে লাশ, তাহলে কেমন লাগবে? এই চিন্তাটা একটু করেন। আমরা একটু SMS পড়ি। তুষার শেরপুর থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে অসম স্টোরি,
এবং তিনি এনজয় করছেন। সুমন আমাদের SMS করেছেন কেরানীগঞ্জ থেকে। নীরব আমাদের লিখেছেন যে অনেক ভয় লাগছে। জ্যাকলিন আমাদের নাটোর থেকে SMS করেছেন, ফার্স্ট স্টোরিটা অনেক ভালো হয়েছে। সবুজ ইসলাম আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, ফার্স্ট স্টোরিটা অনেক ভালো হয়েছে। মৃদুল রহমান আমাদের কুষ্টিয়া থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন শিলা। এছাড়াও মারুফ আহমেদ সিলেট থেকে আমাদের SMS করেছেন। অঙ্কুর আমাদের SMS করেছেন আমাদেরকে। সোম এছাড়া SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি মৃদুল রহমান আমাদেরকে। সামি মোহাম্মদ SMS করেছেন। SK তুষার আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের এখানে, এবং আমাদের আমাদের ফেসবুক পেজে আপনি জানাতে পারেন কিন্তু যে কোন ঘটনাটা আপনার কাছে কেমন লাগছে। আর আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORT ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের যদি আপনি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা সরাসরি আমাদের অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, এবং একইভাবে আপনার মেইলের সাথে অ্যাটাচ করে পাঠিয়ে দিলেই হবে। আমাদের এইখানে যারা আছেন তাদের দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে লিখেছেন স্বপ্নিল আহমেদ, এছাড়া আমাদেরকে লিখেছেন আরবান, আমাদেরকে মিজানুর রহমান লিখেছেন আই লাভ ভূত FM। মনির খান আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে ভূত FM শুনছেন তিনি। স্বপন দাস আমাদের অ্যাপ দিয়ে শুনছেন এবং ফুল ভলিউম দিয়ে শুনছেন। তিনি ছবি আপ করেছেন, স্ক্রিনশট আপ করেছেন এবং অসম স্টোরি, এবং স্ক্রিনশটটা খুব সুন্দর হয়েছে। এবং মোবাইলের সবকিছু সহ তিনি মানে বেশ মজার করে নিয়েছেন এবং ফুল ভলিউম দিয়ে শুনছেন। আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি যে নাজমুল হুদা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতেছি মাইদুল হাসান, এছাড়াও দিয়া দোলন আমাদের সঙ্গে আছেন, শান্ত কামাল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আহমেদ আহাদ, এছাড়াও ইমরান আছেন আমাদের সঙ্গে রয়েছেন MHM মুনাফ, এছাড়া আমাদের সাথে রয়েছেন বিপুল আহমেদ, তামিম হাসান আমাদের সঙ্গে রয়েছেন, রবিউল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি DJ হৃদয়, এবং তিনিও ফুল ভলিউম দিয়ে শুনছেন, স্ক্রিনশট পাঠিয়েছেন রাইট। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রিপন হাসান, এবং তিনি গাজীপুর থেকে শুনছেন, এবং তিনি আছেন আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রোহিত শান। এই অ্যাপ দিয়ে সঙ্গে একটা মজা, যারা অ্যাপের স্ক্রিনে ডাউনলোড করেছেন মোটামুটি সবারই দেখবেন যে রাতের বেলায় শুনছেন এবং ব্যাটারির অবস্থা হাফ, কারো একটা সিম কারো দুটো সিম নেটওয়ার্ক দেখা যাচ্ছে, খুব মজা লাগছে সবকিছু মিলিয়ে। ফাহিমুল আমাদের সঙ্গে আছেন, রংপুর থেকে শুনছেন তিনি। ইমরান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের এই পেজে, আমাদের ভূত FM যে পেজ রয়েছে সেখানেও আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, এবং আপনি চলে আসতে পারেন এখানে www.facebook.com/radio.furti এই অ্যাড্রেসে, অথবা www.facebook.com/bhutfm.russell। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন টিপলু কান্তি। এছাড়া আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আচ্ছা এই মুহূর্তে আসছে না, একটু ওয়েট করতে হবে, আমরা বরং একটা বিরতি নিয়ে আসি। লম্বা ঘটনা, এবং লম্বা ঘটনার কারণেই আমাদের প্রথম স্টোরির পর একটা বিরতি নিতে হচ্ছে, এরপরে আবার একটা লম্বা সময় বিরতি আমরা নেব না, সে বিষয়ে কথা দিচ্ছি। তাহলে সুবিধা হবে, ঘটনার মাঝখানে ব্রেক পড়বে না। আমরা ছোট্ট বিরতির পরে ফিরে আসছি আবারও, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাস্তাল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভূত FM এ। এবং আমাদের সঙ্গে আজকে এখন পর্যন্ত যে ঘটনাগুলো আপনারা যে ঘটনাটা শুনলেন তার মানে আর একটা ঘটনা আমরা শুনবো, এবং এই ঘটনাটা অদ্ভুত সুন্দর একটা ঘটনা, এবং অনেক দিন পরে শিউরে ওঠার মতো একটা ঘটনা পেয়েছি, যেটা নিয়ে এসছেন ডক্টর আলিফ, এবং আমরা সেই ঘটনাটা এখন যাব। আমাদের ডক্টর আলিফ আহমেদ বাবু এবং আফনান সাহেবের
তিনজনের একটা ভিডিও আপ করেছি আমরা আমাদের পেজে। অবশ্যই ভিজিট করে সেটা দেখবেন আশা করব আমরা। এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা চলে যেতে হবে www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের ঘটনায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। রাসেল ভাই আবারও ঘটনা শেয়ার করে নিয়ে আসলাম। আপনাকে হ্যাপি নিউ ইয়ার আপনাকে জানানো হয় না যদিও। যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি, সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আসলে একটু চিন্তা করতে, যে ঘটনাটা কিরকম হতে পারে, মানে একটু ডিপলি চিন্তা করতে সবাইকে রিকোয়েস্ট করবো। তো যে ঘটনা বলবো সেটা বরিশালের একটি জায়গা, নামটি বলছি না। বরিশালে যে জায়গাটার ঘটনা বলবো, যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব, ওই রিজিয়নের একটি মসজিদের, ছোট্ট মসজিদের একটা ইমাম। তার বয়স তখন 45 বছর হবে, এবং এটা আজ থেকে প্রায় 27 বছর আগের ঘটনা, 1989 সাল। হয়তো লাইফ চেঞ্জিং ঘটনা বলতে পারেন। এবং ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল, ডাক ছিল, এবং কারোর সাথে সাত পাঁচে উনি ছিলেন না। সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো, এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ইমাম সাহেবরা, উনি এটা করতেন না। উনি সবসময় মেইন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা। তো পাড়ায় পাড়ায় লোকজন, বিভিন্ন গ্রাম টু গ্রাম লোকজন তাকে খুব পছন্দ করত, কারণ তার ব্যবহার, কারণ তার সততা, আর উনি বিচারে ছিলেন পটু। যেই বিচারে যেদিকে পাল্লা ভারী থাকবে সেদিকেই পাল্লা, মানে ইনফ্লুয়েন্স ছিল না কারো দ্বারা। খুবই সৎ একজন মানুষ ছিলেন আর কি। ছিলেন কেন, এটার কারণও আমি সবার লাস্টে সবাইকে জানাবো। কেন বললাম ছিলেন, উনি তো আচ্ছা। তো যে ঘটনাটা বলি ওনার, উনি তো নর্মালি বিচার করতেন। তো একদিন একটা বিচারে তাকে যেতে হবে, তার বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরে। তো রাস্তাটা এরকম যে আপনাকে হেঁটে যেতে হবে অর্ধেক পথ, বাকি পথ নৌকা, এপার ওপার মিলিয়ে। তো সেই দিন ওনার বাসা থেকে খুব প্রেশার আসছিল যে যেতে বারণ করছিলেন তার ওয়াইফ, কারণ তার ছেলের শরীর খুব খারাপ ছিল। আচ্ছা। এবং তার ছেলেটা ছিল 14 বছর বয়স, আজমত নাম ছিল, আজমত আলী। তো ছেলের শরীর এতটাই খারাপ ছিল যে ছেড়ে আসতেও পারছিলেন না, কিন্তু বিচারটা ছিল তার বন্ধুর ছেলের বিচার ছিল। তো পরিচিত যেহেতু, তাকে যেতেই হতো। আচ্ছা। তো বাসার সবাইকে মানিয়ে, নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে। তো ফজরের নামাজ পড়ে, বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন, এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাকিরা বক্ত। আচ্ছা। তো সে একটা পর্যায়ে যখন হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান, তো পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন, এবং বিচার শেষ হতে মাগরিবের আজান দিয়ে ফেলে। তো মাঝখানে একটু বলে রাখি রাসেল ভাই, উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে মাগরিবের পর হয়ে যাবে, তা আমাকে ওই বাড়ির অতটুক পর্যন্ত আগাই দিস। আচ্ছা। কিন্তু বিচার যখন শেষ হলো, বিচার শেষ হওয়ার পরে ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি, মানে ওখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে। তো আল্লাহর নাম নিয়ে সে চিন্তা করলেন যে যাক, এখন রাস্তা হাঁটা দিয়ে কিছু করার নেই, আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই কেউ, যে ওনার সাথে কথা বলতে বলতে বা একা একা রাস্তা দিয়ে রাসেল ভাই মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট, রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা কেমন না? তো অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, কাছাকাছি নিজের বাড়ি হলে একটা কথা ছিল। তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টাখানেক, হাতে কোনো ঘড়িও ছিল না, এবং আনফরচুনেটলি বাড়ি থেকে কোনো টর্চ লাইটও সে আনতে পারেন নাই। তো যতটুকু আলো, গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অন্ধকারেই অনেকে হাঁটে, অনেকে অন্ধকারেই অনেককে চেনে। তো হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টাখানেক হাঁটার পর তিনি শুনতে লাগলেন আশেপাশ থেকে এশার আজান পড়ছে। তো এশার আজান পড়ছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন এশার নামাজটা না পড়ে আগাবো না। আচ্ছা। এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা। হঠাৎ করে সামনে একজন লোক পেলেন। লোক তার ভাষ্য মতে লোকটার হাইট কমপক্ষে 6 ফিট হবে, এবং লোকটাকে সে জিজ্ঞেস করলেন যে এখানে কি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। আচ্ছা। লোকটা একটা রাস্তা দেখাই দিল যে আপনি সোজা যে ডানে বাই একটা মোচড় নিলেই সামনে একটা মসজিদ পাবেন। খুব বেশি বড় মসজিদ না, ছোট মসজিদ, আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারেন। তো সে কি করলো, ওই রাস্তা দেখে বিসমিল্লাহ বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। অচানা একজন মানুষের কথা শুনে হাঁটছে, তো তার কাছে রীতিমতো একটু ভয়ই লাগছে যে আসলে হাঁটছি কোন রাস্তা দিয়ে হাঁটছি। ইভেন রাস্তার মাঝখানে যাওয়ার পথে তার মনে হলো
আমি যদি এখন ব্যাক করি আমি আর চিনবো না, মানে আমার কারো হেল্প লাগবে। আচ্ছা। তো তিনি কি করলেন, ওই মসজিদ খুঁজছে, তো উনি যতই ভিতরে ঢুকছে ততই আজানের আস্তে আস্তে আজানের শব্দটা ক্ষীণ হতে থাকলো। যে তিনি মনে করছেন যে আমি ভিতরে ঢুকছি, হয়তো বা এখন মসজিদের থেকে আরো দূরে সরে গেছি। তো হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন উনি। তো মহিলাকে দেখলেন, মহিলা গোয়াল ঘর থেকে ঘরের ভিতরে ঢুকবে এমন সময় এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপা এখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তো মহিলা তাকে বলল আপনি তো একটু ঘোরা রাস্তায় চলে আসছেন, একটু বেশি দূর চলে আসছেন। হ্যাঁ, ঘোরা রাস্তায় চলে আসছেন, আপনি পিছনে যে টার্ন নিলে মসজিদ পাবেন একটা, একটু হাঁটতে হবে 3-4 মিনিট। তো উনি বললেন যে ঠিক আছে। তো উনি হেঁটে একটু সামনে আগানোর পর দেখলেন যে আরো গভীরে ঢুকে গেছেন এবং মোটামুটি তার রাস্তা আর মনে নাই যে সে কিভাবে এসছেন, অন্ধকার তো। একটু পরে যখন সামনে যিনি দেখলেন একটা মসজিদ, ওনার কথায় এমন মসজিদ আমি কখনো দেখি নাই। এরকম মসজিদ আমার এই 45 বছরের লাইফে এই এলাকায় আছে তো পরের কথা, আমি বাংলাদেশে কোথাও আছে বলে মনে করি না। এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ, এটার অজুখানাও এত সুন্দর। আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না, এক পর্যায়ে তিনি ডিসিশন নেন না, নামাজ তো পড়তেই হবে। তো এই মসজিদে হঠাৎ করে আজান পড়া শুরু হলো। তিনি ডিসিশন নিলেন না ঢুকবেন, এবং তার ভাষ্য মতে এটা সৌদির কোনো বাদশাহী বানিয়ে দিয়ে গেছে। কিন্তু আসলে এরকম মসজিদ ওইখানে যদি থাকতো তাহলে ওনার ফ্রেন্ডরা, ওনার যে পরিচিত লোকজন সবাই জিকির করতো যে এখানে একটা মসজিদ আছে সুন্দর। কিন্তু এরকম কোনো মসজিদের কথাও সে কখনো শোনে নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি যে মসজিদটা দেখছেন, সেই মসজিদটা সম্বন্ধে আপনার ধারণা কি? লোক দুইটা তো হলে কি ভুল বললো? তো উনি আমাকে বললেন যে আরে ধুর মিয়া, আমি তো এক্সপিরিয়েন্স, তাই না নাকি? আমি তো জানি কে মানুষ কে খারাপ, কে ভালো কে মানুষ, কে মন্দ, কে মানুষ না, এটা তো অ্যাটলিস্ট বুঝি। তো তার কথাটা একটু ডিফারেন্ট ভাবেই আমি নেই, যে অ্যাটলিস্ট সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সেই মসজিদে সে বললে যে ঘটনা শোনেন। তো সে যখন বললো মসজিদের ভেতরে আমি যখন ঢোকার পরে এত সুগন্ধ, এত সুন্দর আলো মসজিদে, ওই বাতি কিনবে আমাদের মসজিদে মনে হয় বাতির দামের মসজিদ, আমি যে মসজিদে নামাজ পড়াই। এত সুন্দর মসজিদ, এত সুন্দর আলো। আমি কি করলাম, এত ঠান্ডা এই গরমের মধ্যে আমি সারা শরীর ভেবে আমার ঘাম পড়ছে, আমি মসজিদে ঢোকার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, আমি বসে পড়লাম। তিনি তখন চিন্তা করলেন যে একটু রেস্ট নিয়ে সুন্নতে নামাজ পড়বেন। তো তার সুন্নতের নামাজ পর্যন্ত মসজিদে একটা কাকপক্ষী ঢোকে না, একজন মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার শরীর, তার মাথা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আজান পড়েছে তার সামনে। যে একজন অবয়ব দেখতে পাচ্ছে, উনি আজান দিচ্ছেন, আজান শেষ হলো, উনি বিশ্রাম নিলেন কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট, এরপরে সে সুন্নতের নামাজ পড়লেন। রাসেল ভাই, সুন্নতের নামাজও তার পড়া শেষ করতে ইচ্ছা করছে না, তার এত আরাম লাগছে, ভালো লাগছে এত বেশি। সে যখন সুন্নত শেষ করলেন, হঠাৎ করে মানে ফরজ নামাজের প্রিপারেশন নেবেন, কেউ নাই তো, তখন নিজের নামাজ পড়তে হবে, কেউ তো নাই, কাউকে তো পাচ্ছে না উনি, তাহলে নিজেরই ফরজ নামাজটা পড়ে ফেলতে হবে। এই চিন্তা করতে করতে রাসেল ভাই পুরা মসজিদ জুড়ে অনেকগুলা মানুষ ঢুকলো। কিছু জিনিস আমি হিন্ট দিই। গ্রামের মসজিদে রাসেল ভাই রাত 8টা মানে অনেক রাত, আর সেই সময় ঈশার ওয়াক্তের জামাতে এক কাতার পুরা হয় না কমপ্লিটলি, সবসময় এক কাতার নর্মালি পুরা হয় না গ্রামের মসজিদে। আচ্ছা, আমি নিজেও দেখছি এখনকার সময়, আর আগে তো অনেক আগে মানুষ রাতের সময় অত মানে ঈশার ওয়াক্তে অত মানুষজন হয় না, প্রথম কাতার ভরতে কষ্ট হয়ে যায়। কিন্তু ওইখানে রাসেল ভাই যখনই তার সুন্নত শেষে ফরজ শুরু করবে, মসজিদে দলে দলে মানুষ ঢুকলো, সবারই কাপড় সেম, সবারই চেহারা সেম, সবাই দাঁড়িয়ে গেল কাতারে। কি আশ্চর্য রকম তার সাথে ঘটছে। সে বলছে যে যাই হোক, জীবিত আছি এই তো অনেক বেশি, আমি তো জানি আমার ভিতরে রূহ আছে, যাক ওনাদের সাথে নামাজটাই পড়ি, নামাজই তো পড়বো, মসজিদ তো আল্লাহর ঘর। তো তাকে ইশারায় লোকজন দেখিয়ে দিল আপনি জামাত পড়ান। মানে হঠাৎ করে যখন উনি পড়তে যাবেন, ইশারায় মিম্বরের দিকে হাত দেখিয়ে দিল আপনি জামাত পড়ান। তো সে যখন জামাত পড়ালো, আমি নামাজ যে শেষ করছি, কেন নামাজ শেষ হলো এটা বারবার আক্ষেপ লাগছিল, কিন্তু বাড়ির দিকে মনটা পড়ে আছে যে আমার ছেলেটা শরীর খুবই খারাপ, আমাকে যেতে হবে বাড়িতে। তো সে নামাজ শেষ করে ভেতরের নামাজ পড়ে বের হবে, এমন সময় লোকজন তাকে আঁকড়ে ধরলো। সবাই মনে করছে যে তাকে হার্ম করছে, না, আঁকড়ে ধরে তাকে খেয়ে যেতে বলছে সবাই, রাতের খাওয়াটা তাদের সাথে খেয়ে যেতে। এখন তিনি মনে করছে যে আমার সাথে যা ঘটছে তা অবশ্যই সাধারণ কোনো ঘটনা না, অলৌকিক ঘটনা।
এবং ডিফারেন্ট ঘটনা। এটার সাথে আমি নেগেটিভ হলে কোনো ধরনের ক্ষতি আমার হতে পারে, তাই না বলি আমি আসলে খেয়ে যাই, আর পেটের প্রচন্ড ক্ষুধা। আচ্ছা, তো সে সবার সাথে গোল হয়ে তার সামনে অনেক খাওয়া আছে থাকে, তো সবার সাথে গোল হয়ে বসে খাওয়া। রাসেল ভাই একটা মুখে এক লোকমা মুখে দেয় আর বলে যে আমি এরকম লোকমা আগে কখনো দিয়ে খাই নাই, এই খাওয়া আমি এই জিনিস কি আমি জানি না, এত ফল কিন্তু কামড় দিলে আমি ডিফারেন্ট টেস্ট পাচ্ছি, এত টেস্টি খাওয়া, এত মজার খাওয়া আমি কখনো খাইনি। মনে করতে পারেন এখনই তো মসজিদে নামাজ শেষ, ঘটনা শেষ। তিনি মসজিদ খুঁজতে বেরিয়ে গেছিলেন, সেই জায়গায় চলে যান। আচ্ছা, দিয়ে আসছিলাম, এখন এই দিক দিয়ে রওনা দিতে হবে। সে একা রাস্তা দিয়ে হাঁটছে, আধা ঘন্টা পর হঠাৎ করে দৌড়ে একটা লোক, একটা ছেলে তার পা ধরে বসলো, খালি গায়ে একটা ছেলে তার পা ধরে বসলো, এবং তার ও যে পা ধরলো, পা টাচ করলো না, পা গরম হয়ে গেল যে ছেলেটার হাতে এত টেম্পারেচার কেন। আরে বাবা ছাড়। সে অনেক চেষ্টা করলো, হঠাৎ করে কিছু বুঝতে পারছে না, অন্ধকারে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ওই ছেলেটার মুখ থেকে শুনতে পাচ্ছে যে আব্বা আমারে নিয়ে যান। উনি বললেন যে না, আমার সাথে যা ঘটছে তা মোটেও সাধারণ কিছু না, আমি হাঁটা ধরি, বিসমিল্লাহ করে যা হবে আল্লাহ দেখবে। উনি কিছুক্ষণ পরে এই আব্বা আমাকে নিয়ে যান এই ওয়ার্ডটা শুনতে পায় না, কিছুক্ষণ পরে সামনে যাওয়ার পর উনি ভাবলেন যে আমি সেফ হয়ে গেছি, যাক মোটামুটি এখন নদীর কাছে চলে আসলে মোটামুটি আমি সেফ হবো আর কি। তো নদীর কাছাকাছি প্রায় চলে আসার পর উনি যেটা চিন্তা করেছিলেন যে উনি যখন নদী পার হয় বিচার করতে আসে, তখন একজনকে বলেছিল যে তুই থাকিস, পারলে আমার জন্য অসুবিধা হবে। আচ্ছা, যাওয়ার পথে রাসেল ভাই একটু লেন্দি করে মানে লেন্দি, কোনো সমস্যা নাই, আমাদের টাইম আছে, একদম সুন্দর করে শুনি আমরা। নদীর কাছে যে সে দেখলো যে একটা নৌকাও নাই, নদী পার হবে কিভাবে, ঘুটঘুটে অন্ধকার একদম। তো আশেপাশে দুইটা ডাক দিল যে কেউ আছে কিনা, কিন্তু কারো কাছে কোনো রিপ্লাই পায় নাই। রিপ্লাই পাবে কি করে, ওই সময় সবাই ঘুমন্ত অবস্থায়। তো রাসেল ভাই সে কি করলো, তার মাথার পাগড়িটা খুলে ঘাসের উপরে বিছিয়ে বসলো, কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে যে ফজরের নামাজ পর্যন্ত ওয়েট করি, যতক্ষণ লাগে, যদি দরকারে ঘুমানোর আমি ঘুমায় যাব, আর আগে কোথাও যাবো না, পিছনেও ব্যাক করবো না, এখানেই থাকি। সকাল হলে তো সকাল তো হবেই, তার বিশ্বাস ছিল সকাল তো হবে। তো কিছুক্ষণ পর রাসেল ভাই কয়েক দল মানুষ তার দিকে আসছিল, নাকি ঘাটের দিকে আসছে তিনি বলতে পারেন না, ঘাটের দিকেই হয়তো আসছে। পিছু দল কয়েক দল মানুষ অনেকগুলা লেগে, আমি তাদের হাইট, আমি তাকে জিজ্ঞেস করলাম তাদের হাইট বা তাদের সম্বন্ধে আপনি কতটুকু দেখছেন, বলে আমি কি ফিতা নিয়ে মাপছি নাকি, আমি দেখছি অনেকগুলা মানুষ কিন্তু অনেক লম্বা। আচ্ছা, সবাই ঘাটের দিকে আসছে। আসার পরে আমার দিকে সামনে যে লোকটা দাঁড়াচ্ছিল এমন ভাবে চাহনি দিল, আমার কাছে মনে হচ্ছে যে আমি ওনার এই চাহনি, এত আলোর জল, এত আলো ওনার চাহনিতে, আমি এরকম মানুষও কখনো দেখি নাই। এই আলো একজন মানুষের মধ্যে এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পড়তে পারে, এটা কখনো ভাবি নাই। আচ্ছা, আমি দেখলাম তাদের সাথে একটা লাশের খাটিয়া আছে এবং একটা লাশ আছে, সঙ্গে করে একটা লাশের খাটিয়া তারা নিয়ে এসেছে, এবং এরা হচ্ছে সেই মানুষজন যারা তার পেছনে নামাজ পড়েন। রাইট। তার জিনিসটা একটু ধারণা চেঞ্জ হতে থাকে যে আমার ক্ষতি হতে পারে এখন। তো তাদের পূর্বপুরুষরা কি করতো, সূরা পড়ে চারিপাশে একটা রাউন্ড করে নিত যাতে তাদের বিপদ না হয়। তো তিনি আমাকে এটা ডিটেলসটা বলেন নাই, আমি যতটুকু জানি যে ওই মুহূর্তে সে তার চারিপাশে একটা রাউন্ড করে নেয়, রাউন্ড করে নিয়ে দোয়া পড়ে। তো নাসির বলতে থাকে, দেখেন এটা কেন করেন, হয়তো তার নিজের সেফটির জন্য। আচ্ছা, তার মনে হতে থাকে যে তারা আমাকে ক্ষতি করতে পারে, কিন্তু আউট অফ নোয়ার তার সাথে যা ঘটছে এটা তো তার সাথে আগে কখনো ঘটেই নাই। রাইট। তো উনি যেসব আগে কাজ করেছেন মনে করতে পারে যে, অনেকেই তো অনেক আসে না যে জিন ধরে নিয়ে আসে যে আমাদেরকে জিনে ধরেছে বা ছুটে দাও, ইমাম সাহেব তো অনেকেই এরকম কেস অনেক দেখে থাকে। তো মনে করতে পারে যে আমাকে খারাপ কিছুই আমার সাথে হচ্ছে। সে বলতে থাকে যে আপনারা কোথাকার, ওখান থেকে কোনো জবাব আসে না। আচ্ছা, তিনি আবার জিজ্ঞেস করেন আপনারা কোথাকার, তো তারা কিছু বলছে না। আবারও জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন, হঠাৎ করে একটা লোক পিছন থেকে বলে উঠলো আমরা আপনার বাড়ি যাব। ও মাই গড, আমরা আপনার বাড়ি যাব। তো উনি জিজ্ঞেস করলো যে এই লাশ কিসের, তখন উনি বলে এটা আপনার ছেলের লাশ। মাই গডনেস। তো উনি বলে যে দেখেন আমি আসলে ক্ষতি করতে চাই না কাউকে, আসলে আমার নিজেরই ভয় লাগছে। হ্যাঁ, আমি এটা চমৎকার একটা ঘটনা, এটা তো আমার খুব ভয় লাগছে। দেখো আমাকে ভয় দেখাও না বা নিজেরাও ভয় পেও না, তোমরা যদি কোনো কিছু জানো আমি অনেক কিছু জানি, আমার এখান থেকে চলে যাও।
এটা বলতেই তারা কি করলো, আস্তে আস্তে পানির নিচে চলে গেল, নদীর মধ্যে ঢুকে গেল রাসেল ভাই, পানির ভেতরে ঢুকে গেল হঠাৎ করে। মানে ওই ওনাদের অন্য কোনো রেসপন্স না দেখে একটা জিনিস উনি বলেছিল, তো আপনি আমাদের সাথে চলেন। এটা আমি আপনাকে তখন বলেছি, আপনি আমাদের সাথে চলেন। তো উনি বললো, তোমরা কোনো ক্ষতি করতে চাই না, তোমরা তোমাদের মতো থাকো, তোমার মতো চলে যাও, আমাকে কোনো ডিস্টার্ব করো। আচ্ছা। তো তারা কি করলো, পানির মধ্যে চলে গেল। আচ্ছা। আর আলী হাসান সাহেব, যে ইমাম সাহেবের ঘটনা বলছে, সে তার মতো বসে রইল। ফজরের আজান দিল, ফজরের আজান যখন পড়ে গেল, তিনি তার ওই যেটার উপরে বসেছিলেন সেটার উপরেই নামাজ আদায় করলেন, কারণ তিনি আর মসজিদ খোঁজার রিস্ক নিলেন। রাইট। তো হঠাৎ করে ফজরের পরে কিছুক্ষণ পর, নামাজ শেষ করার কিছুক্ষণ পর তিনি দেখতে থাকলেন, মানে অন্ধকারের মধ্যে উনি যতটুক আলো, মানে ফজরের আজান পড়ার পর হালকা আলো চলে আসছে, তখন তিনি দেখতে পাই যে দূরের থেকে একটা নৌকা ঘাটের দিকে আসছে, এবং সে চিৎকার করে জিজ্ঞেস করলো নৌকার মাঝিকে। তো মাঝি যখন রিপ্লাই দিল ভয়েস, তিনি কনফার্ম করলেন যে না, এই আমার পরিচিত মাঝি, ওনার নাম স্বপন মাঝি, ওনাদের বাড়ির লোক। আচ্ছা। এবং স্বপন মাঝিও চিৎকার করে জিজ্ঞেস করলো, যখন তার ভয়েস পেলো সেও কনফার্ম করলো যে ইমাম সাহেবের। তিনি আর রিস্ক না নিয়ে তাকে উঠালেন, এবং আশেপাশে কোনো কাস্টমার না পেলে শুধু ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। আচ্ছা। প্রায় 3 ঘন্টা মতো হয় তাকে নৌকাতে সফর করতে হয়। সকাল 8টার দিকে তার বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পথে, বাড়ির যাওয়ার পথে সবাই মনে করেন রাসেল ভাই সিম্প্যাথি, সে বুঝে নাই, সবাই তাকে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় বুলিয়ে দিচ্ছে, কোনো মানুষ তাকে জড়ায় ধরতেছে। আর যতই বাড়ির দিকে যাচ্ছে ততই মানুষের আনাগোনা, দৌড়াচ্ছে সবাই বাড়ির দিকে, তার বাড়ির দিকে। তো তার বাড়ি যখন পৌঁছে যায় তিনি, তো সব ভিড় ঠেলে তিনি, তার মনের মধ্যে তখনই খটকা লেগে যায়, যখন সবাই আদর করছে, হঠাৎ করে আদর করছে কেন, হঠাৎ করে তার মাথায় হাত বুলে তোমার জড়িয়ে ধরছে কেন, বুঝে যায় তো বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো এত খারাপ ঘটনা ঘটবে সেটা এখন তিনি কখনো ভাবেন নাই। সে বাড়িতে পৌঁছায়, দেখে যে উঠোনের মধ্যে তার ছেলের লাশ পড়ে আছে, লাশটা ফোলা এবং ফাঁপা। তার কথা হচ্ছে যে আমি তো আসলে এত কিছু খেয়াল তখন করতে পারে নাই, আমার সাথে যেহেতু ঘটনায় শেয়ার করেছে রাসেল ভাই, উনি বলেছেন যে ফোলা ফাঁপা কেন থাকবে, আমি তো জ্বর দেখে কথা না। হ্যাঁ, সেটাই, ঘরের মধ্যে। তো ওই জ্বর এতই বেড়ে গেছিল, ওনার ওয়াইফ পরে বলেছেন যে জ্বর এতই বেড়ে গেছিল যে রাসেল ভাই, ওই ছেলেটা পাগল হয়ে পুকুরের ঘাট পানিতে ঝাঁপ দেয়, ডুব দেয়। ছেলেটা যে সাঁতার পারে না তা না, 14 বছরের ছেলে। এবং কখন ডুবটা দেয়? ফজরের নামাজের সঙ্গে। ফজরের যখন আজান দিবে তার কিছুক্ষণ আগে ডুব দেয়, এবং তার নিজের আপন চাচাতো ভাই তাকে ডুব দিয়ে আনতে যায়। ছেলের লাশটা, পুরা পুকুরটা খুঁজে পায় না, 3-4 জন মিলে নামে, পুকুরটা খুঁজে পায় না। কিন্তু ফজরের নামাজ পড়া শেষ, যখন আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, ফজরের নামাজের শেষ হওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর আস্তে করে লাশটা ভেসে ওঠে একা। তো পরে লাশটা উঠানো হয়, তো বুঝতেই পারছিল যে আসলে তাদের ধারণা লাশটা তো মাটির নিচে ঢুকে গেছিল, খুঁজে পায় নাই, কারণ পানির নিচে তো কতক্ষণ থাকা যাবে আসলে ভাই, তাও কতদিন আগের ঘটনা। অনেকেই নামে পানিতে, কেউ খুঁজে পায় না, বাঁশ নিয়ে নামে, অনেকেই নামে, কেউ খুঁজে পায় না। তো পরে তার নিজের ছেলের লাশ নিজেই ধোয়ান, নিজেই কাফনের কাপড় পেঁচান, নিজেই ধোয়া পড়েন, নিজেই দাফন করেন, নিজেই জানাজা পড়ান রাসেল ভাই। এবং সে কালে ইন্টারকানেক্ট করলেন যে আমাকে যে বলেছিল, আমি জিনিসটা একটু মিলানোর চেষ্টা করি, উনি জিনিসটা একটু মিলিয়েছিলেন যে আমাকে যে বলেছিল চল আমাদের সাথে, তাহলে আমি কি তাদের সাথে গেলেই পারতাম, নাকি আমি গেলেই মরতাম? তার কোয়েশ্চেনটা সবসময় তার নিজের কাছে এটাই। তাহলে আমি আসলে মনে হয় ছেলেটাকে পেতাম, কিছুক্ষণের জন্য হলে তো পেতাম, আমি থাকলে হয়তো বা সে পানিতে জীবনে এই দুঃখটা থেকে গেছে, এই দুঃখটা আছিল, এখনো পর্যন্ত আছে। তা এখন পর্যন্ত আছে সেটা বললে ভুল হবে রাসেল ভাই। আমি ওনার কাছ থেকে যখন ঘটনাটাই নিই তো অনেকদিন আগে, প্রায় 10 দিন আগে, এই গত 3 দিন আগে মারা গেছেন। ওনার বয়স অনেক হয়েছিল, হঠাৎ করে আমি শুনি যে আমাকে ওনার কাছে নিয়ে গেছিলেন, তিনি ফোন দিয়ে বলেন যে আলী হাসান সাহেব মারা গেছেন। এই 3 দিন আগে রাসেল ভাই, আমি এখানে আসছি না, আজ থেকে 3 দিন আগে। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক অন্যরকম একটা ঘটনা, এবং অনেক মানে অদ্ভুত একটা ঘটনা। আশা করছি যে আপনাদের কেমন লাগলো আমি জানি না, তবে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই ঘটনাটি, এবং আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আমাদেরকে, কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আপনাদের কাছ থেকে জানতে চাই সেটা। আমরা চলে যাব একটু SMS এ। ইমাম আমাদের SMS করেছেন, এবং আমি একটু আলিফের সাথে তার আগে এই ঘটনাটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক, তিনি রাতের বেলায় যেরকম অদ্ভুত একটা মসজিদ গ্রামের মধ্যে আবিষ্কার করলেন,
এটা তো প্রথমে একটা খটকা লাগার মতো বিষয় যে এরকম জায়গায় খটকা। আমি আপনাকে শুরুতেই বলেছি যে উনি যখন বললেন আরে ভাই এক্সপিরিয়েন্স তো আছে, কে মানুষ না আমি তো জানি। হ্যাঁ, এবং সেটাই মানে উনি পুরো জিনিসটা বোঝেন এবং উনি যে বুঝতে পেরেছেন যে আমাকে যদি সে ক্ষতি করতো প্রথম জন, যে তার যার কাছে আমি জিজ্ঞেস করলাম, ওকে যে রাস্তা দেখিয়ে দিল, আমাকে যদি ক্ষতি করতো ওই শানই করতো, রাস্তা দেখাতো না। রাইট। তো রাস্তা দেখিয়েছে, আমি মনে করেছি যে এই পাশে আসলে গ্রাম সাইড, তো গ্রামের ভেতর দিয়ে হাঁটছি, মনে হয় মসজিদ পেয়ে যাবো। এবং ভেতরে যেরকম লেগেছে সেই মসজিদটা কোনো স্বাভাবিক বা সাধারণ মসজিদের মতো মোটেও লাগেনি। না, এবং এই মসজিদটা তার মতে যে এটা নিশ্চয়ই কোনো সৌদির বাচ্চা এসে বানিয়ে দিয়েছে, এত সুন্দর মসজিদ আমি আমার 45 বছর লাইফে। এবং উনি যখন সুন্নত নামাজ শেষ করলেন তারপরে দেখলেন যে একে একে দলে দলে হঠাৎ করে লোকজন আসতে শুরু করলো এবং এই যে এই নাটকীয় মোড়গুলো কি যে হঠাৎ করে তাকে এগিয়ে দিল, বললো যে আপনি নামাজ পড়ান, এই যে ব্যাপারটা তাকে বললো যে মানে ইশারায় দেখিয়ে দিল যে আপনি নামাজটা পড়েন, এটা একটা ব্যাপার। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন উনি সবাই যখন খাটিয়ে নিয়ে আসলো, উনি যখন বললেন যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাবে, তখন ওরা যখন খুব নাটকীয় ভাবে বললো যে আমরা আপনার বাসায় যাব, এবং তখন সে বুঝতে পারলো যে লাশটা কার, তখন সে বলে যে লাশটা আপনার ছেলের। এই জায়গাটা কিন্তু খুব অদ্ভুত, মানে এই জায়গাটাই কিন্তু ওইটার সাথে কানেক্টেড। দেখেন ওই টাইমটাতেই কিন্তু তার ছেলেটা পানিতে ঝাঁপ দেয়, ওই মুহূর্তে তারা লাশটাকে নিয়ে পানিতে ঢুকে যায়। রাইট। এবং লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ভদ্রলোক এখন কি অবস্থা ওনার, যে বললাম রাসেল ভাই 3 দিন আগে মারা গেছেন। এক্স্যাক্টলি সেটাই, 3 দিন আগে ইনি মারা গেছেন এবং একজন মানুষ যিনি ইমাম সাহেব ছিলেন এবং তিনি মারা যাবার আগে এই ঘটনাটা শোনা হয়েছে এবং সবকিছু মিলিয়ে এটা অদ্ভুত একটা ঘটনা এবং আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে। দেখি SMS এ কি লিখেছেন আপনারা। দীপ লিখেছেন স্টোরিগুলো মজার। আচ্ছা, এখানে মানে ওয়ার্ডটা ঠিক হলো কিনা আমি ঠিক শিওর না। এবং আমাদেরকে মিতু SMS করেছেন মুক্তাগাছা থেকে। MJ মৃদুল রহমান আমাদের SMS করেছেন কুষ্টিয়া থেকে। তান্না সিফাত প্রীতম শাওন টিটু লিখছেন অসম স্টোরি। মিল্টন মতিঝিল থেকে আমাদের SMS করেছেন অনেক ভয় লাগছে। নিয়াজ আমাদের SMS করেছেন আমাদেরকে কবির জিনজিরা থেকে। এছাড়া মোহাম্মদপুর থেকে সিফাত আমাদের SMS করেছেন, লিখেছেন অসম। সাগর বরগুনা থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন বরিশালের ঘটনাটি ভালো লেগেছে। আমাদেরকে নাজমুল SMS করেছেন রাফি। অসম স্টোরি খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন এনজয়িং। আচ্ছা, এবং আমাদেরকে লিখেছেন সুমন জ্যাকসন হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে। জেসি আমাদের সেকেন্ড স্টোরিটা অনেক নাইস। ফারুক স্টোরি থেকে লিখেছেন যে স্টোরিটা খুব ভালো লাগলো ভাইয়া। রিয়াদ আমাদের লিখেছেন যে আজকের স্টোরিগুলো সত্যি অনেক ভালো। মামুন সিং থেকে আমাদের SMS করেছেন লাস্ট স্টোরিটা ভালো। হাসান খান আমাদের SMS করেছেন শুভ এবং SMS করেছেন আমাদেরকে মেহেদি সেকেন্ড স্টোরি দ্য বেস্ট। আমাদেরকে লিখেছেন মুগ্ধ মামুন সিং থেকে এবং আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি ইমো এবং বর্ষা রাজশাহী থেকে। হামিম আমাদের মামুন সিং থেকে। ইমতিয়াজ করিম আমাদের SMS করেছেন শিহাব চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছেন নুর আলম। লাস্ট স্টোরিটা অসম ছিল। সৌরভ আমাদের SMS করেছেন সুপ্ত। এছাড়াও রানা আমাদের SMS করেছেন। পিয়াস SMS করেছেন। জিহান আমাদের SMS করেছেন। সোম SMS করেছেন। এমিন সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা এরকম ঘটনাই চাই আসলে, যে দুটি ঘটনায় 1 ঘন্টা পার। তো এরকম বড় বড় ঘটনা অনেকেই পছন্দ করেন এবং আশা করছি যে এরকম বড় বড় ঘটনা আমরা আরো পাবো। এবং আমাদের ফেসবুক পেজ আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/realfurti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে এসে আপনারা কিন্তু শেয়ার করতে পারবেন আপনাদের ঘটনা। আপনারা শেয়ার করতে পারবেন আপনাদের যে আপনারা কেমন লাগছে আমাদের আজকের এই এপিসোড। এবং আমাদেরকে এছাড়াও যারা এখানে লিখেছেন অলরেডি তাদের কিছু লেখা আমি পড়তে চাই। আমাদেরকে লিখেছেন যে আজকের ভূত এফএম খুব মিস করছেন বাপ্পি। তিনি গ্রামের বাড়িতে এসেছেন, শুনতে পাচ্ছেন না। গ্রামের বাড়ি থেকে আপনি শুনতে পারবেন। আপনি জাস্ট অন করলে, আমি এখন যদি অন করতে তাহলে বুঝতে পারতেন। এছাড়া আপনি তো অ্যাপ দিয়ে তো যে কোনো জায়গা থেকে শুনতে পারবেন। ব্যস্ত কিশোর সাদ্দাম আমাদের লিখেছেন। সেকেন্ড স্টোরিটা রুমেল মাহমুদ আমাদের লিখেছেন শাহাদ হোসেন
প্রিন্স, এবং তিনি লিখেছেন শুনছেন আমাদেরকে। মিরাজুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রুমেল মাহমুদ। এছাড়া আমাদের সাথে ফরচুনেট বয় পলাশ আমাদের সঙ্গে আছেন, ডিএম আনোয়ার হোসেন আমাদের সঙ্গে আছেন, এবং সবাই অ্যাপ দিয়ে শুনছেন। বিল্লা আমাদের সাথে আছেন আমাদের সাথে, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। মনোয়ার হোসেন তিনিও আমাদের সাথে শুনছেন অ্যাপ দিয়ে ডেফিনেটলি, এবং আমাদের ফুল ভলিউম দিয়ে শুনছেন। দেখতে পাচ্ছি যে নাম লিখেছেন তিনি আজে রাসেল। আমাদের ফেসবুকের নামগুলো খুবই অদ্ভুত হয়। সালে আহমদ আমাদের সাথে আছেন এবং তিনিও ফুল ভলিউম দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপ করেছেন, আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি মনোয়ার সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, না তাহলে চলে আসুন আমাদের এই পেজগুলোতে এবং লিখে ফেলুন আপনার কথাগুলো। আমরা আরেকটা জিনিস জানি দিয়ে, আগামী সপ্তাহে আমরা আসছি চট্টগ্রামে, এবং চট্টগ্রাম থেকে আমরা লাইভ করব আপনাদের সাথে। সেই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চট্টগ্রামে আমাদের সঙ্গে এসে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে হবে। সেই জন্য চট্টগ্রামে যারা আছেন তাদেরকে বলবো এখনই আপনার জীবনের ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের অ্যাড্রেস হচ্ছে voutfm@radiofurti.fm। আবারও কোনো ঘটনা এই সময় বলা সম্ভব না বলেই, মানে বিরতির সময় আছে এই আওয়ারে আরেকটা, সুতরাং একটা বিরতি নিয়ে নিচ্ছি, তারপরে আবারও ঘটনায় যাব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সবাই সঙ্গেই থাকবেন। Stay tuned for Radio Furti and don't stop the Furti. Vout FM, the night comes alive. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাফেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম-এ, এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আপনাদের সবার জন্য নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। আরো একবার মনে করিয়ে দিই, নেক্সট ফ্রাইডে আমরা আসছি চট্টগ্রামে, এবং আপনাদের কাছে আমরা ভূত এফএম নিয়ে আসছি, এবং আমরা আশা করব যে আপনারাও ঘটনা পাঠাবেন এবং আমাদের সাথে পার্টিসিপেট করবেন। তো যাই হোক, আমরা এরপর একটা ঘটনায় যাব, যেটা হচ্ছে আমাদের আসলে একটা ইমেইল। সেই ইমেইলের ঘটনায় যাব আমরা, তারপরে আমরা আসবো বাবু ভাইয়ের ঘটনায়। সুতরাং আশা করছি যে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভালো কিছুর জন্য একটু ওয়েট করতে হবে, আর দারুণ দারুণ সব ঘটনা রয়েছে কিন্তু আমাদের কাছে, এবং আশা করছি এই ঘটনাটাও ভালো লাগবে। তো আমি পড়ছি এই ঘটনাটি যেভাবে লিখেছেন। ডিয়ার রাসেল ভাইয়া, আমার নাম শ্রাবন্তী, আমি কানাডার টরন্টো সিটিতে থাকি। আমি আগেই সরি বলতে চাই ইমেলটা বাংলিশে টাইপ করার জন্য। প্রথমে আমি আপনাকে বলতে চাই যে একটা ইমেইলে সেন্ড করা ঘটনা আপনি যতটা ভালো করে বলতে পারেন, ন্যারেট করতে পারেন, হয়তো আমি স্টুডিওতে এসে এভাবে বলতে পারবো না। তাই ইমেইলটা রেকর্ড না করে টাইপ করে পাঠাচ্ছি, যেন ঘটনাটি আপনি সব লিসনার্সদের শোনাতে পারেন। আমি লাস্ট 5 years ধরে ভূত এফএম-এর একজন বিগ ফ্যান। অনেকবার চেয়েছি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্সটা ভূত এফএম-এর সাথে শেয়ার করতে, কিন্তু তা হয়ে ওঠেনি। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যায়। আমাদের বাসা ঢাকার রামকৃষ্ণ মিশন এলাকাতে। পুরনো বাড়িগুলোর মধ্যে আমাদের বাসায় ছোট থেকে অদ্ভুত সব কাণ্ড শুনে দেখে আমরা বড় হয়েছি। আমাদের কাছে এগুলো খুব নর্মাল এখন। যেমন ছাদে কারো হাঁটার শব্দ পাওয়া, হঠাৎ কারো ডাক শুনতে পাওয়া, কোনো অদ্ভুত নয়েজ হওয়া। যাই হোক, আসল ঘটনায় আসি। আমি এবং আমার বড় বোন 2009 সালে আমাদের কাজিনের বিয়ের জন্য বাংলাদেশ ভিজিট করি। বাংলাদেশ যেতে না যেতেই গ্রাম থেকে আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয় আমাদের সাথে দেখা করতে আসে। আমরাও ওনাকে দেখে খুশি হই। গ্রামের মানুষের মতো তিনিও আমাদের প্রতি খুব আদর ভালোবাসা দেখাচ্ছিলেন। আমাদেরকে পানি এনে খাওয়াচ্ছিলেন, আমাদের মাথায় হাত বুলিয়ে কথা বলছিলেন, এমনকি আমার কাছে এসে বলেছিলেন, তোমাদের কোনো কাপড় আমাকে দিতে পারবা? আমি গ্রাম থেকে পরার কোনো কাপড় আনিনি। এটা একজন বলছিলেন। আমি বা আমার বোন 2 সেকেন্ডও টাইম না নিয়ে নিজের একটা সালোয়ার কামিজ সেট ওনাকে দিয়ে দিই।
এসব কিছু একদিন বিকেলের মধ্যেই হয়েছে। সেদিন সন্ধ্যাতেই আমার মা কানাডা থেকে কল করে আমার বোনকে বলে, শোনো, তুমি আর শ্রাবন্তী কিন্তু সাবধানে থাকবে। গ্রাম থেকে রাশেদা যদি আসে তাহলে ওকে যত পারবা ইগনোর করবা। ওর দেয়া কিছু খাবা না, ওকে নিজেদের মাথায় হাত বুলাতে দিবা না, আর ওর নিজেদের কোনো কাপড় চোপড় দিবা না। ওকে নিজেদের কোনো কাপড় চোপড় দিবে না। ওদের ফ্যামিলিতে ওরা জিন পালে, তাবিজ করতে পারে, দূরে থাকবা ওদের থেকে। আমার বোন এটা শুনে কি বলবে বুঝতে পারছিল না। সে মাকে জানায় যে তুমি যা যা করতে মানা করেছো আজকে সারাদিন ধরে তাই করেছি আমরা। রাশেদাকে আজকে সকালেই আসছে রাশেদা, এবং সারাদিন আমাদের সাথে দুজনের সঙ্গে আমাদের দুজনকে অনেক আদর করেছে, মাথায় হাত বুলিয়ে পানি দিয়েছে, আর শ্রাবন্তীর কাছে এক সেট সালোয়ার কামিজও চেয়েছে, যা শ্রাবন্তীর সাথে সাথে বের করে তাকে দিয়েছে। মা শুনে পুরোই শকড। বলছে, যা হওয়ার হয়েছে, এবার ইগনোর করো, ওকে? আমি আমার বোন মার কথায় ফলো করব বলে ডিসাইড করলাম। পরের দিন সকালে রাশেদা আমাদের কাছে টাকার সাহায্য চাইল। আমার বোন তাকে বলল, এখন টাকা নাই, পরে এসো তুমি। ও বলল, আচ্ছা, আমি জুলাইয়ের শেষের দিকে আসবো আবার। আমরা আর সেটা মাথায় নেই না, আর সেও চলে গেল। আমরা কাউকে আমাদের আমরা কাকুকে না, আমার কাকু আমাদের ডেকে বলল, তোরা মাত্র গ্রেড 11 আর 12-এ পড়িস, এখনো স্টুডেন্ট, তোরা কেন রাশেদাকে ফিনান্সিয়ালি হেল্প করবি? ওকে অলরেডি আমি অনেক টাকা দিয়ে সাহায্য করেছি। তোদের থেকে আবার নিতে চাইলে মানা করবি, এটা আমার আদেশ। আমরা দুই বোন কাকুর কথায় মানবো বলে ডিসাইড করলাম। যাই হোক, জুলাই মাসের শেষের দিকে বিয়ের সব ফাংশন স্টার্ট হয় ওদের বাসায় গুলশানে। আমরা ঠিক আগে দিয়ে গুলশানে চলে যাই, এবং জুনের 1 থেকে মিড জুলাই পর্যন্ত সব ঠিক ছিল। সানা আপুর বিয়ের দিন সকালে আমরা সেই গ্রামের আত্মীয় রাশেদা আমাদের থেকে সাহায্য নিতে আমাদের বাসায় যাই। সেখানে গিয়ে উনি জানতে পারেন আমরা বিয়ে উপলক্ষে গুলশানে স্টে ওভার করছি। রাশেদা আমাদের বড় কাকিকে ফোর্স করেন তিনি যেন আমাদেরকে বিয়ে বাড়িতে ফোন করে জানায় যে রাশেদা সাহায্য নেয়ার জন্য গ্রাম থেকে এসেছে। আমার বোন তখন কলটা রিসিভ করে খুব শান্ত হয়ে তাকে গ্রাম থেকে তাকে জানায়, দেখো রাশেদা, আমরা খুব লিমিটেড অ্যামাউন্ট নিয়ে এসেছিলাম, বিয়ের মধ্যে টুকটাক খরচ করে আমাদের টাকা শেষ, এবার তোমাকে কোনো হেল্প করতে পারবো না। এটা শুনে রাশেদা একটা কথা না বলে ফোনটা হ্যাং আপ করে। আমার বোন আমি খুবই অবাক হলাম ভেবে যে এটা কি ধরনের বিহেভিয়ার। যাই হোক, সানা আপুর বিয়ের সব ফাংশন খুব ভালো মতোই শেষ হয়। ওর ফাংশন শেষ করে আমি আর আমার বোন এন্ড অফ জুলাই আমাদের বাসায় চলে আসি। বাসায় ঢোকার পর মনে হলো যে কিছু তো অন্যরকম লাগছে। ফ্ল্যাটটা 2 উইকসের মধ্যে কেমন অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আমরা দুই বোন একটি জিনিস ফিল করেও একজন আরেকজনকে জানালাম না কি ফিল করছি। একদিন আমাদের দুই বোনের মধ্যে ছোটখাটো আর্গুমেন্ট হয়। আমরা ডিসাইড করি দুইজন দুই রুমে ঘুমাবো। কথা মতো সেদিন রাতে আমরা ঘরে চলে যাই, আর আমার বোন তার রুমে চলে যায়। লাইটটা অফ করা মাত্র আমি এমন ফিল করা শুরু করলাম যেন কেউ রুমে বসে আছে, মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আমি চোখটা বন্ধ করলে মনে হচ্ছে সামনের সোফাতে কেউ অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি যতক্ষণ না ঘুমাই ততক্ষণ আমার এমন মনে হচ্ছিলই যে কেউ আমাকে দেখছে। মনে হচ্ছিল চোখটা খুললেই আমি কাউকে দেখে ফেলবো, আর সেটা হয়তো আমি সহ্য করতে পারবো না একদম। এমন করে 1 দিন 2 দিন পার হয়ে যায়। রাত হওয়া মাত্র ভয় লাগতে শুরু করে, কিন্তু আমার বোনের সাথে শেয়ার করলাম না। একদিন মাঝরাতে ঘুমের মধ্যে একটা সাউন্ড আমার কানে আসতে শুরু করে। কেউ রান্নাঘরে পাতিল বা কিছু একটা জোরে জোরে ঘষছে বা
টানছে, আস্তে 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 সাউন্ডটা এত বেড়ে যায় যে ঘুম একদম ভেঙে যায়। আমি এত সাহসী না যে কিউরিয়াস হয়ে রান্নাঘরে দেখতে যাব। আমি তো সাহস পাচ্ছিলাম না চোখটা খুলবো, কারণ চোখ খুলে অন্ধকারে যা আমার সোফায় বসে থাকে রোজ রাতে সেটাকে যদি দেখে ফেলি সেই ভয়ে। আর রান্নাঘরে তো নয়েজটা বেড়েই যাচ্ছিল। খুব সাহস করে চোখ বন্ধ রেখেই বালিশের নিচে হাত দিয়ে সেলফোনটা বের করলাম। সেটাই লাস্ট ডায়ালে আমার বয়ফ্রেন্ড ছিল। ওকে চোখ বন্ধ করে লাস্ট ডায়াল ভেবেই কল দেই। ও পিক করার পর ভয়ে কেঁদে ওকে জানায় যে রান্নাঘরে খুব জোরে পাতিল টানার শব্দ আসছে। ও নিজেও ফোন লাইনে থেকে সাউন্ডটা শুনতে পায়। আমাকে সাজেস্ট করে যে সূরা পড়ার জন্য এবং সাউন্ডটাকে ইগনোর করার জন্য। চোখ বন্ধ করে সূরা পড়ার ট্রাই করি, কিন্তু এত ভয়ের মধ্যে সূরা পড়াও কঠিন লাগছিল। একটা টাইমে খুব বিকট শব্দ করে কিচেনে পাতিল পড়ার এবং তার জোরে জোরে ঘোরার সাউন্ড হয়। তার কিছুক্ষণ পর সব থেমে যায়। বাকি রাত জেগেই ছিলাম, আর আমার বয়ফ্রেন্ড ফোনটা ডিসকানেক্ট না করে আমার সাথে পার করে। সূর্য ওঠার পর কোনো এক সময় আমি ঘুমায়ে যাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর রাতের ইনসিডেন্টটা মনে পড়ে, আর সাথে সাথে আমি রান্নাঘরে যাই। যে দেখি রান্নাঘরের ঠিক সেন্টার ফ্লোরের ওপরে একটা পাতিল পড়ে আছে। এটা দেখে আমার আর বুঝতে বাকি থাকলো না যে রাতে যা শুনেছিলাম তা সব সত্যি। এখানে বলে রাখা বেটার যে পুরো ফ্ল্যাটটিতে শুধু আমি আর আমার বোন ছাড়া আর কেউ ছিল না, এমনকি কোনো কাজের লোকও না। আমি আর ওয়েট না করে সাথে সাথে আমার বোনের কাছে গেলাম। ওকে জিজ্ঞেস করলাম রাতে 3টা থেকে 4টার দিকে ও রান্নাঘরে এত জোরে জোরে সাউন্ড হলো, তুমি শুনেছ কিনা? ঘুমাইছিলা? আমার বোন খুব অবাক হয়ে বলে, আমি তো ওই টাইমে জাগা, আই ওয়াজ অন দ্য ফোন। এত জোরে সাউন্ড হলে আমি শুনবো না কেন? তারপর ও আমাকে বলা শুরু করে যে তোমাকে তো কয়েকদিন একটা কথা বলি নাই, তুমি ভয় পাবা বলে। সারা আপুর বিয়ের পর বাসায় ফিরে এসে আমার রাতে অনেক ভয় লাগে। মনে হয় কেউ আমাকে ফলো করছে আর পিছনে দাঁড়িয়ে থেকে সারা রাত দাঁড়িয়ে আছে। আমি ঘুমাতে পারি না, কারণ এই রুমে আরো অন্য কারো আমি প্রেজেন্স ফিল করি। এটা শুনে আমি স্পিচলেস হয়ে যাই এবং আমি ওকে জানাই যে আমিও এক্স্যাক্টলি এই ফিলিংটাই আমার হয় প্রতি রাত্রিবেলায়। এই ঘটনার পর আমাদের আর একা থাকার সাহস হয়নি। সেদিন থেকে রোজ সন্ধ্যায় আমি আর আপু, আমার বোন, সেই বাসাতে তীব্র আগরবাতির গন্ধ পেতে থাকি। অনেকের মাঝে বসে থাকলেও একটা স্পেসিফিক টাইমে আমি আর আমার বোন শুধু স্মেলটা পেতাম। বাকিদের জিজ্ঞেস করলে তারা বলতো এমন কোনো গন্ধ তারা পাচ্ছে না। এমন হতে হতে শেষে বাবা মাকে কানাডাতে কল করে ব্যাপারটা জানাই। বাবা শুনে তার খুব ভালো বন্ধুর কথা আমাদেরকে জানায় যে যিনি খুবই ধার্মিক এবং এসব ব্যাপারে তিনি আমাদের হেল্প করতে পারবেন। আমি আর আমার বোন কোনো ওয়েট না করে সেদিন তার বাসায় যাই এবং তাকে সব খুলে বলি। তিনি সব শুনে বলেন যে আমাদের সেই আত্মীয় আমাদের ওপরে রাগ করে কিছু একটা করেছে, আমাদেরকে শুধু ভয় দেখানোই তার লক্ষ্য। ক্ষতি করার থাকলে আরো অনেক কিছু করে ফেলতে পারত। সে আমাদের কিছু স্পেসিফিক সূরা আর দোয়া পড়ার সাজেস্ট করেন এবং বলেন যে তিনিও আমাদের জন্য দোয়া করবেন। সেদিন তার বাসা থেকে ফিরে এসে মনে হচ্ছিল যে আমাদের বাসাটা পজিটিভলি অন্যরকম লাগছে। আচ্ছা, এবং পজিটিভলি অন্যরকম লাগছে। বাকি যেই কয়েকদিন বাংলাদেশে ছিলাম আমরা, দিনে বা রাতে কোনো সময় আর কি কিছুই অ্যাবনর্মাল লাগেনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন অবশ্যই, এবং ভালো থাকবেন। শ্রাবন্তী, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা পাঠানোর জন্য, এবং আমরা
আশা করছি যে প্রবলেমটা আপনার একদমই সলভ হয়ে গেছে এবং পরবর্তীতে আর কোনোদিন এই ধরনের প্রবলেম আপনার পড়েননি এবং আশা করছি ভবিষ্যতেও পড়বেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তার মাঝখানে একটু SMS পড়ে ফেলবো। আমাদের SMS করছেন অনেকেই এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের SMS করেছেন সানু, এছাড়াও রিয়াদ মিরপুর থেকে SMS করেছেন, স্টোরিটা জোস ছিল। জয় নড়াইল থেকে SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন কাজিন ইসবাত তাসনিম মিম, ইমেলটা অনেক ভালো ছিল। সুমন আমাদের SMS করেছেন, শুভ আমাদের SMS করেছেন মহাখালী থেকে, ঘর অন্ধকার করে শুনছেন এবং তিনি বলছেন প্রচন্ড ভয় পাচ্ছি, আই লাভ ভূত এফএম। ইমরান হোসেন সাতক্ষীরা থেকে লিখেছেন যে ভূত এফএম অনেক মজার। এছাড়া আমাদেরকে সাজিনা লাস্ট স্টোরিটা ভালো লাগলো জানিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন রিপন অ্যান্ড আমার আচ্ছা তিনি এবং তার ফ্রেন্ড শুনছেন। আমাদেরকে লিখেছেন যে রাসেল ভাই নামটা অপর্ণা, আচ্ছা রাসেল ভাই, আচ্ছা তিনি তার SMS পড়ার আগে চলে গেল। রাজীব এবং লোপা আমাদের রামপুরা থেকে SMS করেছেন, SMS করেছেন গালিব। এছাড়াও ইমন আমাদের SMS করেছেন, SMS করেছেন শিবলি। জিহান আমাদের SMS করেছেন, SMS করেছেন অপূর্ব এবং আজকের এপিসোড তার কাছে ভালো লাগছে। সাকিরা আমাদের SMS করেছেন, SMS করেছেন আব্দুর রহমান। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি নাজমুল। অভিজিৎ আমাদের SMS করেছেন, ইমো ফরিদপুর থেকে SMS করেছেন, কবির আমাদের SMS করেছেন, আর অনেকে আমাদের SMS করেছেন। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTA ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। একটু পরে আমরা চলে যাবো ফেসবুকের কমেন্টে, তার আগে বাবু ভাইয়ের কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো এবং আজকের এপিসোডে বড় ঘটনা দিয়ে শুরু করতে চাই। তো আমরা একটা ঘটনা শুনে আসি। Okay, thank you, Rafu ভাই। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। এই ঘটনাটা শেয়ার করবো হচ্ছে পুরান ঢাকার ঘটনা রাসু ভাই, উর্দু রোডের। ঘটনাটা আমার সাথে শেয়ার করেছেন মাসুদ ভাই। উনি পুরান ঢাকাতেই জব করেন। আমি দেখলাম যে আপনি কথা বলছেন ওভার দ্য ফোন এখানে এসেও। উনি অ্যাকচুয়ালি, আমি কয়েকদিন আগে পুরান ঢাকায় গিয়েছিলাম, একটা মানে অনেকদিন ভৌতিক ঘোরাঘুরি হয় না আর কি, ভৌতিক গল্প কালেক্ট করা এসবে, তো তখন মাসুদ ভাই কাহিনীটা শেয়ার করেন আর কি। আচ্ছা, ওনার কাজিনের ঘটনা আর কি। আচ্ছা, তো ঘটনা চলে যায় রাসেল ভাই। জি, কথা তো মাসুদ ভাইয়ের এক কাজিন হঠাৎ করে মারা যায় আর কি। তো উনি কাহিনীটা শোনেন ওনার কাছে, মানে ফোন কল পান যেন এক কাজিন মারা গেছে। আর এই কাজিন মারা যাওয়ার পর উনি সন্ধ্যার পরে, ঠিক সন্ধ্যার পর উনি উর্দু রোডে চলে যান ওখানে আচ্ছা দেখার জন্য। তো ওনার সাথে একটা বন্ধুকে নিয়ে উনি যান। যে যখন ওই বাসাটার সামনে থামেন, বাসাটাকে কেমন জানি প্রথমেই কেমন নীরব নীরব একটা ভাব লাগছিল আর কি ওনার কাছে। পুরো বাড়িটাই মনে হচ্ছে যে একটা থমথমে ভাব বিরাজ করছে আর কি। তো বাসার নিচে মোটরসাইকেল রেখে উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে বাসায় ঢুকে আর কি। 3 তলা বাড়ি। তো যখন সিঁড়িতে উঠছে ওই সময়টাই ওনার শরীরটাতে মনে হচ্ছে যে একটা ঝিম করে একটা, মনে হয় যে কিছু একটা, মানে লাইক আমাদের যেমন অনেক সময় দেখা যায় গুজ বাম্প হয় রাসেল ভাই, কাইন্ড অফ লাইক দ্যাট, এরকম একটা ভাব হয় এবং পুরো শরীরটা ওনার ঝিম করে ওঠে এবং ভারী হয়ে যায়। তো উনি সিঁড়িতে উঠছে, ওনার কাছে মনে হচ্ছে যে বিশাল ক্লান্ত উনি, হ্যাঁ মানে ঘুমিয়ে পড়বেন এরকম একটা ব্যাপার। আচ্ছা, এরকম করে উপরে উঠছেন উনি, আর সাথে তার বন্ধু। তো উনি ওনার বন্ধুকে জিজ্ঞেস করেন যে তোর কি কোনো ইফেক্ট হচ্ছে, মানে আমার খুব খারাপ লাগতেছে কেমন জানি। তো বন্ধুটা বলে না, আমার তেমন কিছু লাগতেছে না। যাই হোক, তো উনি নিজেকে মনে করেন যে উনি হয়তো টায়ার্ড বা কিছু একটা, বা ওনার কোনো কারণে খারাপ লাগছে। তো উনি বাসা উঠে যান। তো উঠে যেয়ে দেখেন যে যথারীতি মানুষ মারা গেলে বাসায় যেমন হয়, মানুষ কাঁদছে এবং ওনার সেই কাজিনটাকে মানে শুয়ে রাখা একটা ইসের উপর, খাটিয়ার উপরে। তো উনি এক সময় দেখছেন যে অনেকেই কাঁদছেন আর কি। এর মধ্যে আজকে ম্যাক্সিমাম ঘটনা মরা মানুষের ঘটনা। হ্যাঁ, এটা কোইন্সিডেন্ট আসলে কিন্তু ভালো লাগছে জন্যই। হ্যাঁ, তো উনি দেখছেন যে ওনার ফুপুরা কাঁদছে, তার মধ্যে একজন বলছে যে বিলাপ করে যে একা থাকতে চাইতো না, ওর বলতো ওর ভয় লাগতেছে এরকম। উনি এই কথাগুলো ওনার কানে যায়, বাট উনি জিনিসটাকে আসলে তখন একটা খুব একটা আমলে নেন না। তো উনি মানে ওই লাশটা দেখতে চান আর কি। আচ্ছা, তো লাশটা দেখতে চান, তো লাশের মুখের উপর থেকে আপনার কাপড়টা নামায় গলা পর্যন্ত আর কি, যতটুকু দেখায়। তো উনি খেয়াল করে হঠাৎ করে একটু ওনার কাছে জিনিসটা অড লাগে বা একটু ডিফারেন্ট লাগে, যে পুরা লাশের মুখটা নীল রং, নীলচে বর্ণ ধারণ করছে। যদিও উনি শুনছে যে আপনার এই মৃত্যুটা হয়েছে স্ট্রোক করে, হ্যাঁ স্ট্রোক করে মারা গেছে। এরকম হওয়ার কথা না, এটা সাধারণত দেখা যাচ্ছে যে কোনো বিষের প্রভাবে বা এরকম কিছু একটা তো হয়, থিংস লাইক দ্যাট, বাট লুকস অড আর কি। নীলচে বর্ণ এবং ঠোঁটটা কালচে, এবং ওনার কাজিন নাকি সিগারেটও খেত না, বয়সও তেমন বেশি না। যাই হোক, তো উনি দেখে কেমন একটা ধাক্কার মতো খায়।
তো এই অবস্থায় উনি দেখে আবার ফিরে আসতে থাকে, ওনার মাথার মধ্যে ওরকম জিনিসটা ঘুরছে এবং বেশ ওনার শরীরটা ভারী হয়ে গেছে আর কি। তো উনি নিচে চলে আসে, এসে যখন ওনার বাইকটা স্টার্ট দিতে যায়, দেখে যে বাইকে মানে আপনার কোনো নেই, পাওয়ার নেই। মানে এমনকি চাবি ঠোকানোর পরে বাইকের মানে আপনার এই ড্যাশবোর্ডে লাইট জ্বলতেছে না, সবকিছু মানে পুরোপুরি এটা ডেড। তো উনি একটু আগে চালা আসছি, বাইকটা ওয়েল মেনটেইন বাইক, সবসময় উনি এটা মেনটেইন অবস্থায় রাখে। এরকম করে পুরো মানে ইলেকট্রিক্যালি শাটডাউন সাধারণত করে না বাইক। হ্যাঁ, তো দেখি পুরো ইলেকট্রিক্যালি শাটডাউন এবং বাইকটা বেশ মানে হয়ে গেছে, মানে কোনো শব্দই করছে না। আচ্ছা। তো উনি এই অবস্থায় ওনার বাইকটাকে ঠেলে ঠেলে নিয়ে আসতে থাকে। তো আস্তে আস্তে ওই যে গলিটাতে মানে ঘটনা ঘটছে সেটা থেকে যখন বের হয়ে আসে বাইকটা নিয়ে ঠেলে এসে, তো উনি কি মনে করে ওনার খুব ক্লান্ত লাগতে থাকে, এই অবস্থায় উনি বাইকটা স্টার্ট দেয়। আচ্ছা। মানে আরেকবার করে তাকে সাথে সাথে মানে বাইকটার মানে চাবি ঘোরানোর সাথে সাথে লাইটটা জ্বলে উঠছে এবং বাইকটা স্টার্ট হয়। আচ্ছা। তো জিনিসটা ওনার কাছে খুব মানে খারাপ লাগে এবং ওই দিন রাতে যখন বাসায় ফিরে আসে তখনও তার এরকমই খারাপ লাগতে থাকে, মানে শরীরটা ভার হয়ে আছে, কেমন ডিফারেন্ট, এবং কিছু দুঃস্বপ্নের মতো দেখে রাতে ঘুমের মধ্যে। তো পরদিন, ওই দিন আর জানাজা হয়নি রাসেল ভাই, পরের দিন ওই ইসের রাসের জানাজা হবে। তো উনি ওই বাসায় ফেরত যায় আর কি। আচ্ছা। বাসায় ফেরত যায় এবং যে ওনার আরেক কাজিনের সাথে ওই জানাজা পড়ার পর ওনার এক কাজিন বলতেছে যে ওই অমক ভাই আর কি, যার নামটা গোপন রাখতে বলছে উনি, যে উনি আমাকে বলতেছিল আমি যদি ওনাকে ছেড়ে না যেতাম তাহলে আজকে হয়তো উনি মানে ওনার এরকম হতো না। হ্যাঁ, এরকম কিছু একটা বলতেছে। আচ্ছা। তো মাসুদ ভাই খুব কিউরিয়াস হয়ে তাকে জিজ্ঞেস করে যে কি ছেড়ে যেত না, মানে বুঝলাম না। তখন বলে যে আসলে ঘটনাটা কি, যে ওনার ফ্যামিলি তো একসাথে থাকতো, ওয়াইফ এবং বাচ্চা, এবং তারা দেশের বাড়ি গেছিল এবং উনি খুব ভয় পেত একলা। তো এই কারণে আমি ওনার সাথে ওই দিন রাতে ছিলাম। আচ্ছা। যিনি মারা যায় তার আগের দিন রাতে। তো রাতে আমরা ঘুমায় আছি, একটা পর্যায়ে মানে লাইক ভোর রাতের দিকে আমি আর কি একটু বাথরুমে যাব, তাই আমি মানে একই রুমে ছিল বিছানা, তা আমি চাদরটা খুলে উঠতে গেছি বিছানা থেকে, কাজে আমার বুক সমান নামাইছি চাদরটা। এই সময় আমি তাকাই দেখি যে বিছানার মধ্যে ওই যে ভাই যিনি মারা গেছেন উনি শুয়ে আছেন সমান হয়ে, এবং ওনারই আরেকটা ভার্সন কপি ওই বিছানার মধ্যে বসে আছে। বসে যে উঠছে তার দিকে তাকায় হাসতেছে মিটিমিটি, মানে একটা হাসি ঠোঁটের মধ্যে। এটা দেখে নাকি সে খুব ভয় পেয়ে যায়, মানে কল্পনা করলে তো ভয় লাগে। হ্যাঁ, এবং এটা দেখে ওই যিনি শুয়েছিলেন সে খুব ভয় পেয়ে যায় এবং সে করে কি সাথে সাথে চাদরটা আবার গায়ের মধ্যে টেনে নিয়ে মানে তাড়াতাড়ি শুয়ে পড়ে, মানে আর ওঠে না। তো ঠিক উনি ওইভাবে শুয়ে থাকে, কখন ঘুমায় যায় ঠিক নেই। এখন সকালবেলা উনি তাড়াতাড়ি উঠে যিনি মারা গেছেন তাকে কোনো মতে ধাক্কা দিয়ে বলে কি যে আমি গেলাম বাসায়, বলে চলে যায়। এবং ওই দিনই নাকি এই ঘটনাটা পরে শোনে বিকালের দিকে যে মারা গেছে। আচ্ছা। এবং ওই লাশটা যখন নিয়ে গেছে হাসপাতালে, তারা তো পরে ডিসকভার করে যে এখানে মারা গেছে। হাসপাতাল যখন নিয়ে যায়, হাসপাতালরা বলে যে এখন মরেনি, মারা গেছে অনেকক্ষণ আগে। ঠিক আছে। তো পরে উনি নাকি ওনার চাচার কাছে জিজ্ঞেস করে যে মানে আপনারা এই বাসাটা নতুন উঠলেন, উনি এরকম ঘটনা। তো বলে আরে এই বাসায় ওঠার পর থেকে আমাদের যত সমস্যা শুরু হয়েছে, এই বাসায় আগে যার থেকে কিনছি তার বাড়ির মালিকের মেয়ে এখানে গলায় দড়ি দিয়ে মারা গেছিল এবং মানে এমনি দুনিয়ার সমস্যা হতো। এখন মানে তার ছেলেটা মারা গেল আর কি এখানে। আচ্ছা। এটাই ছিল রাসেল ভাই একটা কথা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আবারও একটা ফেসবুকে যাই, তারপরে বিরতিতে যাই। আমাদের সঙ্গে যারা আছেন তারা লিখছেন ফেসবুকে, এবং আমরা অলরেডি চিটাগং যেটা এপিসোড করব আমরা নেক্সট ফ্রাইডেতে, সেটা পোস্ট দিয়েছে। অনেকে লিখছেন যে ঘটনা আছে। আমি একটা এরকম দেখলাম যে অনেক ঘটনা আছে, সেগুলো শোনাতে চান। তো সেই ঘটনা যদি শোনাতে চান আপনি, তাহলে সেই ঘটনাগুলো নিয়ে আসুন। অবশ্যই চিটাগং আপনার সাথে দেখা হবে। এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radio40.fm, which is BHWTFM@radio4ADIOFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। পার্থ বসু আমাদের হ্যাপি নিউ ইয়ার। রাসেল ভাই তৃতীয় এবং চতুর্থ ঘটনাটি অনেক ভালো ছিল। আমাদেরকে আকাশ SMS করেছেন এবং আজকের ঘটনাগুলো অসম। আমাদেরকে হাসান মাহবুব SMS করেছেন সিলেটে থাকি। আমাদেরকে স্বপ্নিল কাইটস লিখেছেন লাস্ট স্টোরিটা ভালো লেগেছে।
আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি যে অ্যাপ দিয়ে শুনছেন এফ জে, আমাদেরকে ছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি হাসান মাহবুব SMS করেছেন এবং তিনি বলছেন আমার SMS পড়ো প্লিজ। আপনার এটাই SMS, রাইট? আপনি এর আগে একটা SMS করেছেন, আমি সিলেটে থাকি, এবং এটা মনে হয় আপনার দ্বিতীয় SMS, যেটা হচ্ছে আপনি বলছেন যে আমার SMSটা পড়ো প্লিজ। অলরাইট, পড়লাম আমরা। আমাদেরকে ছাড়া দেখতে পাচ্ছি যে মামুন কুমার মন্ডল লিখেছেন খুলনা থেকে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আবিদ রেজা লিখেছেন কুয়েত থেকে শুনছেন তিনি আমাদেরকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের শাহরিয়া শামস খুলনা থেকে শুনছেন, আমাদেরকে অ্যাপ দিয়ে শুনছেন। অনেকেই দেশের বাইরে যারা আছেন তারা প্লিজ একটু ছবি আপ করবেন এখানে, আপনাদের খুঁজে পাওয়া এমনিতে আপনারা যদি আমাদেরকে মেসেজ পাঠান সেখানে খুঁজে পাওয়া মুশকিল, কারণ সবাই মেসেজ পাঠাচ্ছেন একসঙ্গে। আপনারা ছবি আপ করতে পারেন যারা দেশের বাইরে থেকে এই মুহূর্তে শুনছেন। আমরা আরো আমাদের যে রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে আপনারা অসংখ্য লিসনার আপনারা আমাদের শুনছেন এবং আপনারা ছবি আপ করছেন, আপনারা এখানে লিখছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যারা আছেন তাদের মধ্যে কাজী সুমন আছেন, এবং তিনি বলছেন অনেক সুন্দর ছিল লাস্ট স্টোরিটা। এমডি মিনহাজ সিদ্দিক আমাদের সাথে আছেন, ভাই চিটাগাং আসলে জানাবেন। আমার কাছে নিজের কিছু ঘটনা আছে ভাই, চিটাগাং আসলে জানালাম তো, আগামী সপ্তাহে আসতেছি, অনেকবার বললাম আগামী সপ্তাহে আসছি, এবং আগামী সপ্তাহে আমাদের চিটাগাং স্টুডিও থেকে আমরা করবো মিনহাজ। সো আপনি চাইলে আপনার ঘটনা পাঠাতে পারেন। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনি একটা ইনভাইটেশন কল পাবেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আজকে এপিসোড খুবই ভালো লাগছে লিখেছেন লিটু আনাম। এছাড়া মোহাম্মদ রাজু আমাদের ছবি আপ করেছেন একটা ফেসবুকে, তার অ্যাপ দিয়ে যে শুনছেন সেটা। আব্দুল্লাহ আহমেদ খান আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি মোহাম্মদ রাজু, তিনি একটা ছবি আপ করেছেন। বিসানুর রহমান আমাদের সাথে আছেন, এবং তিনি অনেক শীতের লেপের নিচে শুয়ে তিনি ভূত এফএম শুনছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়া থেকে অনিক ইসলাম, এবং তিনি ক্যালিফোর্নিয়া থেকে শুনছেন, অনেকদিন পর শুনছেন তিনি, এবং তার কাছে ভালো লাগছে সেটা তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সেকেন্ড থার্ড স্টোরিটা খুব ভালো লাগলো সেটা জানিয়েছে হচ্ছে আমাদের এই রহমান জয়। এছাড়া মোহাম্মদ রাজু আমাদের সঙ্গে আছেন, ওমান থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন লাস্ট স্টোরিটা দারুণ লেগেছে ভাই এস সারোয়ার। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নজিবুল্লাহ খান লিখেছেন আই লাভ ভূত এফএম, ওমান থেকে তিনি শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে, দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে শুনছেন, এবং এই মুহূর্তে এক এক জায়গায় এক এক রকমের টাইম তারপরে আমাদের সঙ্গে আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আরো একবার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, এবং ভূত এফএমে থাকার জন্য আপনাদের সবার জন্য অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট বিরতি যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে এখানে মুন্না SMS করেছেন, এবং তিনি বলেছেন যে তিনি চিটাগং থেকে আছেন মনে হয় আমাদের সঙ্গে। আমাদের শুভ ওয়াসা থেকে আছেন আমাদের সঙ্গে। আমরা নেক্সট ফ্রাইডে কিন্তু চিটাগং শো করছি। আলিফ মিরপুর 1 থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সজল ময়মনসিং থেকে। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি অনামিকা ফরিদপুর থেকে। এছাড়াও তাহিরা আমাদের সঙ্গে আছেন, এবং লাস্ট স্টোরি দুটা অসম ছিল লিখেছেন শুভ গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন। তিথি, তুলি এবং অভি আমাদের সঙ্গে আছেন। সানি আছেন আমাদের সঙ্গে রাজবাড়ি থেকে, এবং তিনি এবং তার কাজিন তারা সবাই একসাথে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ হচ্ছে আফরিন। তারা লিখেছেন যে আমাদের নিউ ইয়ারের বেস্ট গিফট হচ্ছে আলিফ ভাইয়ের স্টোরি। থ্যাংক ইউ। আমাদের সাথে ফারাজ এবং জাফিয়া আমাদের সাথে আছেন, এবং আলিফের স্টোরি এখনো শেষ হয়নি, কিছুক্ষণের মধ্যে সে একটা ঘটনা বলবে। রিয়াদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে মিরপুর 12 থেকে তিনি আছেন। হৃদয় সিলেট থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি পিউল আছেন আমাদের সঙ্গে। এছাড়াও জুনায়েদ রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে। তানভীর আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি
নাভিদ যশোর থেকে, লি আমাদের সাথে গুলশান থেকে আছেন, তিনি শুনছেন আমাদেরকে, শিবলি আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন ফাহিম, আজকে ভূত এফএম ভালো লাগছে তার কাছে। আহমেদ সুজন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন এস এফ আর সাগর, এছাড়াও শুভ গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন। আপনি যদি থাকতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চাচ্ছিলাম আলিফের একটা ঘটনা শুনতে এবং এবার হ্যাঁ, তো এখন আমরা সেই ঘটনাটা শুনবো। আমরা চলে যাই ঘটনায় এবং আলিফ নেক্সট স্টোরিটা বলছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নেক্সট স্টোরিটা শেয়ার করবার পূর্বে আপনাদের একটু ডিস্টার্ব করব। আসলে স্টুডিওতে ঢোকার পরে মোবাইল ফোন তো চালানো যায় না, তো মামার আজকে বার্থডে। ও হ্যাপি বার্থডে আন্টি, আপনাকে অনেক অনেক জন্মদিন হ্যাপি বার্থডে মা। আমি আসলে তখনই বলতাম, আমি ভুলে গেছিলাম, সরি রাসেল ভাই। নো প্রবলেম। আসলে অনেক অনেক শুভকামনা আপনার জন্য, নতুন বছর আপনার জন্য অনেক সুন্দর যাক, আশা করবো যে ভালো যাবে প্রতিটা দিন। থ্যাংক ইউ রাসেল ভাই। তো যে ঘটনাটি শেয়ার করবো যে এটা একটি যমজ বোনের ঘটনা, অনেকদিন আগের ঘটনা রাসেল ভাই। আচ্ছা, যখন ক্লাস 8-এ পড়তেন তখনকার ঘটনা। পরিবারে বাবা মা সহ 2 ভাই ছিলেন আর কি, তারা ক্যাডেটে পড়তেন, তারা ক্লাস 8-এ পড়তো তখন। 1983 সালের ঘটনা। বাবা TNT-তে চাকরি করতো, তো যখন করতো অ্যাকচুয়ালি আমার নানাকেও তিনি চিনেন, তার বাবা চেনেন আর কি। এতটাই মানে উনি ঘনিষ্ঠ ছিলেন, হ্যাঁ মানে উনি এতটাই রিনাউন আচ্ছা আছে আর কি TNT। তো 83 সালের সেই ঘটনাতে চলে যাই। তো তারা তো কোয়ার্টার পায় গভর্নমেন্টের, সেই গভর্নমেন্টের কোয়ার্টার আবার 2 তলা। আচ্ছা, তো 3 তলা অর্ধেক ছাদ অর্ধেক ফ্ল্যাট আর কি, তাদেরকে সেখানে থাকতে দেয়। তো রাসেল ভাই বলি, ইলেকট্রিসিটির একটু ঝামেলা ছিল ওই সময়। থাকতো মানে সারাদিন থাকতো কতবার সেটাই গোনা যেত আর কি। আচ্ছা, মোস্ট অফ দ্য টাইম থাকতো না। তো তাদের 2 জনের লাইফে এরকম ঘটনা ঘটতে পারে এটা কখনো কল্পনা করতে পারে নাই। সেদিনের ঘটনায় চলে যাই। তো গরমকাল তো রাসেল ভাই, ইলেকট্রিসিটি ছিল না। তো লুবনা এবং স্বপ্নার, যে 2 জন আন্টির কথা বলছি, লুবনা যার কথা বলছি তিনি হচ্ছে স্বপ্না থেকে 25 সেকেন্ডের বড়। আচ্ছা, তো উনি বাইরে যান আর কি। তো আপনার ছাদের যে পোর্শনটা যেটা আছে সেখানে ইলেকট্রিসিটি নাই, তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টার দিকে ইলেকট্রিসিটি নাই। তো ওই সময় তার মা তাদেরকে খেতে ডাকছিল। তো মোটামুটি ইলেকট্রিসিটি না থাকবার কারণে অন্ধকারে খাবে আর ওই হারিকেনের আলোয় খাবে, সেজন্য তারা বলছে যে ইলেকট্রিসিটি আসলে খাবো। আচ্ছা, তো তারা ওই জায়গায় যে পোর্শনটা ছাদ ছিল সেই জায়গায় যায়। তো উনি জাস্ট দাঁড়িয়েছিল, 5 থেকে 7 মিনিট হবে, এমন সময় একটা চিৎকার আসে। এক চিৎকারে দৌড় দিয়ে যায় এবং এই চিৎকারটা স্বপ্নারা তখন তিনি বুঝে ফেলেন। এক দৌড়ে রুমে যান এবং দেখেন যে স্বপ্না পড়ে আছে মেঝেতে। তো ওনাকে উঠানোর পরে যখন জ্ঞান ফেরে, তখন জানতে চায় যে আসলে কি ঘটেছিল, তোর সাথে তুই এরকম পড়েছিল কেন, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলি কেন? তখন তার ছোট বোন যে বলছে স্বপ্না, ছোট বোন বলতে কি 25 সেকেন্ডের ছোট, তো উনি বলতে লাগলেন যে আসলে আমি ইলেকট্রিসিটি যখন ছিল না তখন আমি ওয়াশরুমে ছিলাম, চুল আঁচড়াচ্ছিলাম আপনার আয়নার দিকে। তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে আমি রুমের দিকে যাই। এইটা পরে একটু ভীতু সন্তুষ্ট আর কি, রুমের দিকে যাই। এমন সময় হালকা আলোয় বুঝতে পারি কে যেন আমার টেবিলের পাশে দাঁড়িয়েছিল, আমার পড়ার টেবিলের পাশে। আমি আরো কাছে যাওয়ার পর দেখি যে পড়ার টেবিলের পাশে যে দাঁড়িয়েছে তার সাথে কোনো মাথা নাই এবং সব জোরে জোরে হাসছে, সাউন্ড পাচ্ছে, কিন্তু উনি কে আমি জানি না। এরপরে তাকে ধরার এক প্রচেষ্টা চালায়, ধরার প্রচেষ্টা চালায়। তিনি বাড়ি পুনে ওই রুমটা পুরো দৌড়ে গিয়ে বাইরে গিয়ে পড়ে যায় রুম থেকে বের হয়ে। তো এটা ছিল ঘটনা রাসেল ভাই। তো সাথে সাথে বাসায় বাবাকে জানানো হয়, ওনাদের বাসা বাবাকে জানানো হয়। তো যেহেতু রিসেন্টলি শিফটেড গভর্নমেন্ট কোয়ার্টার, তো এখনই তো শিফট করা যাবে না। তা প্লাস মেয়ের এখন প্রেশার দিচ্ছে যে ওই মেয়েটা, ছোট মেয়েটা স্পেশালি, যে তো বড় মেয়েটা বলছে যে তুই তো সব ওই বুয়ার কাছ থেকে ভূতের গল্প টল্প শোনা, গ্রামের ভূতের গল্প শোনা, তো ভুল হতে পারে। তো হুজুর এসে তো হুজুরের কাজ করে যায়, পানি দিয়ে যায়, পানিটা ছেটাতে বলে বাসায়। তো হুজুর চলে যাওয়ার পরে খুব নর্মাল লাইফ, সবকিছু নর্মাল হয়ে যায়। আচ্ছা, অ্যাবনর্মালিটিস আসলে রাসেল ভাই এটা হঠাৎ করেই হয়। আচ্ছা, হ্যাঁ, তো সবাই বলতে থাকে যে এটা তোর হ্যালুসিনেশন অথবা তোর খারাপ কিছু চিন্তা অথবা তোর মাথায় সামনে চলে আসে, সেটা থেকে ভাবনার কারণে হয়তো এরকম হচ্ছে। তুই এটা ফিল করতেছিস, যাকে এটা বাদ দে, এটা মাথা থেকে সরাই ফেল।
মানে সবাই যেরকম ভাবে আর কি, প্রথম ব্যাপারটা উড়িয়ে দেওয়া, সাধারণ মানুষরা যেভাবে করে, যেভাবে হ্যাঁ আপনি হলেও তাই করতেন। সেটাই। তো রাসেল ভাই এখন কিছুদিন পর, তার 15 থেকে 20 দিন পরে প্রচন্ড বৃষ্টি পড়ছে হঠাৎ, পয়লা বৈশাখের পরে তো, মানে বৈশাখের কাল বৈশাখী ঝড়, চারিদিকে প্রচন্ড বৃষ্টি এবং সব স্পেশালি হচ্ছে দরজা জানালা বাজ পড়ার শব্দ, বাড়ি খাওয়ার শব্দ এবং চারিদিকে গাছের পাতা যে নড়ছে এটা শব্দ, মানে খুব খারাপ অবস্থা। খুব বেশি সময় না, রাত্রে 8:30 কি 9টা বাজে। তো ওনারা চাচ্ছিল যে বৃষ্টির মধ্যে বাইরে যে ভিজবে, তো অভ্যাসটা ওরকমই আর কি, ছোট বাচ্চা মানুষ তো, এইটা পরে কত বড়, বেশি বড় না। তো দুইজনই একসাথে দরজা খুলবে আর কি। তো দরজা খুললেই তো ছাদ, দরজা খুলেই পাড়া দিতে যাবে, এমন সময় দেখে যে ছাদের মধ্যে অনেকগুলো কবর। রাসেল ভাই, একটা লোক কোনায় কবর খুঁড়ছে এরকম ছাদের মধ্যে কোদাল দিয়ে। ওনাদের কথা হচ্ছে কি দেখলাম এটা, আসলে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে নাকি কবর খুঁড়ছে নাকি মানে কি বাড়ি দিচ্ছে কি, আমি হঠাৎ করে ছাদের মধ্যে এরকম একটা অবয়ব দেখতে পাই তারা। আচ্ছা। তো দৌড়ে তার বাবার কাছে যায়, বাবা মাকে দুইজনকেই ডেকে নিয়ে আসে, টেনে নিয়ে আসে, ওয়ান কাট অফ টেনে হেঁচড়ে নিয়ে আসে। আচ্ছা। দুইজনে, এবার কিন্তু আসলে একজন দেখে নাই, দুইজন একসাথে দেখেন। তো বাবা মা বলে কোথায় কি, কোথায়, আমি তো সবকিছু নর্মাল, কোনো কিছুই দেখতে পাচ্ছে না। এবং বাইরের থেকে ভিতর থেকে হারিকেনটাও নিয়ে পর্যন্ত এসছে যে আসলে ছাদটা তো অন্ধকার, ছাদের মধ্যে কিছু দেখা যায় নাকি, ভেতরে যায়, কিন্তু বৃষ্টি তো রাসেল ভাই যেতেও পারছে না। আচ্ছা। তো বাবা বলে যে ধুর এগুলি বাদ দিত, তোরা যে বাসায় রুমে যা ঘুমা। তো তাদের মধ্যে আবার যে মানে মনের মধ্যে জেগে উঠেছে কি দেখলাম আসলে, আবার যাই দেখি। তো এই ভীত অসন্তুষ্ট অবস্থায়, এত ভয় পাওয়া অবস্থায় তারা এত সাহস করে, এতটুকু ভয় পেয়ে এত সাহস করে দরজাটা আবার ফাঁক করে দেখে যে কি হচ্ছে সেখানে। সেটা তারা দেখতে থাকে যে অনেকগুলা কবর একসাথে ছাদের মধ্যে, ওই অতটুক জায়গায়, ওই অতটুক পোর্শনে অনেকগুলা কবর এবং অনেকগুলা মানুষ হাঁটছে ওই কবরের পাশ দিয়ে। কেউ তসবি পড়ছে, কেউ কাঁদছে, কেউ কথা বলছে দূরে দাঁড়িয়ে, অনেকগুলা মানুষ একসাথে ছাদের মধ্যে দেখতে পায়। আচ্ছা। এবং যে লোকটা কবর খুঁজছিল সে তখনও স্টিল ওই জায়গায় ছিল। আচ্ছা। তো তারা ব্যাক করে এসে বাবাকে খুব জোর প্রেসার দেয় যে এই বাসাটা চেঞ্জ করতে হবে, আমরা এখানে আর থাকবো না। আচ্ছা। এরকম যদি হতে থাকে তাহলে আমাদের উপর এফেক্ট পড়বে, বেশ ভালো এফেক্ট পড়বে। তো বাবা বলে যে আমি তো রিসেন্টলি চেঞ্জ করে আসছি গভর্নমেন্ট কোয়ার্টারে, আমি যেতে পারবো না আসলে এখনই, তো একটা ব্যবস্থা করি। তো বলে যে না, তুমি যদি না যাও তাহলে আমরা অন্য জায়গায় থাকি, অন্য বাসায় থাকি। ওকে। তো বাবা অনেক জোরাজুরি করে তাকে রাখার ব্যবস্থা করে, যে না কিছুদিন দেখি, সময়ও তো লাগে বাসা খুঁজতে। তো তার বাবা তাদেরকে প্রেসার দেয়। এর মধ্যে প্রায় 5 থেকে 7 দিন পর ওই ঘটনা, তাদের এক মামি মারা যায়। আচ্ছা। তো মামি মারা যায়, তো মামির কবর হয়েছে নানার বাড়িতে। তো নানার বাড়ি মানিকগঞ্জে। সেই নানার বাড়িতে কবর দেওয়ার পর ওই কবর যখন দিচ্ছিল, তার আবার একদম ঘরের সাথেই যে বাড়ি, তার সাথেই কবরস্থান, পারিবারিক গোরস্থান, খুব বেশি গোরস্থান না, 12 থেকে 14টা কবর আছে। আচ্ছা। তো তারা দূর থেকে দেখে যে কবরস্থ করছে, অনেক মানুষ তো ভিড়, তো তারা দূরে, কবরস্থানের ভিতরে তো মহিলাদের মেয়েদের অ্যালাউড না, ওরা দূরে ছিল আর কি, মেয়ে দুটা। তো বাসায় আসে প্রায় 10, ওই মারা যাওয়ার সব কুলখানি টুলখানি শেষ করে বাসায় আসে যখন 13 দিন পর, হঠাৎ করে আবারও তারা ছাদে যাবে, এমন সময় দরজা খুলে ছাদে পাড়া দিতেই দেখে যে ঠিক একই রকম যে কবরস্থানটা তারা পারিবারিক গোরস্থান দেখে এসছে নানার বাড়িতে, ঠিক একই রকম গোরস্থান ওই তাদের ছাদের উপরে, একই রকম সেই কয়টা কবর। এটা হতে পারে তাদের হ্যালুসিনেশন, হতে পারে তাদের রং ধারণা, হতে পারে তাদের ভুল ধারণা, কিন্তু দুজন একসাথেই দেখার কথা না। ফলে একজন দেখবে যে আগে এফেক্টেড হয়েছিল, সে প্রথমে অজ্ঞান হয়ে গেছিল, সে দেখতে পারতো, কিন্তু দুজন একসাথেই দেখে। এরপর থেকে একদম জোর করে তার বাসাটা চেঞ্জ করে ফেলে, এবং যে হুজুরটা এসেছিল সেও বলে যে এখানে একটা খারাপ নজর আছে, আপনারা বাসাটা চেঞ্জ করে ফেলে আপনাদের জন্য ভালো হবে। বাসাটা চেঞ্জ করে ফেলে, কিন্তু ওই এফেক্টটা অনেক দিন রয়ে যায় তাদের দুই বোনের মধ্যে। এতে তাদের পড়াশোনার দিকেও ভালো প্রেশার পড়ে, ভালো ইফেক্ট পড়ে। তো রাসেল ভাই, এটাই ঘটনা ছিল যে তারা ওই বাড়িতে এই কয়েকদিন, প্রায় 1.5 মাস যে কয়দিন ছিল, সেই কয়দিনই 1.5 মাস খুব ভয়ে ছিল, এবং এই কন্ডিশন গুলো তাদের সাথে কয়েকবার ঘটে যায় ওই বাসাতে।
অনেক ধন্যবাদ আলিফ আপনার ঘটনার জন্য আপনাকে, এবং আশা করছি যে আপনাদেরও এই ঘটনা অনেক ভালো লেগেছে। আমি একটু SMS এ দেখি যে হেলাল আমাদের SMS করেছেন হাসনাবাদ থেকে। লাস্ট স্টোরিটা অনেক ভৌতিক ছিল। আমাদেরকে SMS করেছেন হচ্ছে আরজে রনি, এছাড়াও শুভ মহাখালী থেকে SMS করেছেন। লাস্ট ঘটনাটা ভয়ের ছিল তিনি জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি কবির SMS করেছেন, দীপ SMS করেছেন আমাদেরকে, মিরাজ হুসাইন আমাদের SMS করেছেন, তনজিব রিদওয়ান আমাদের SMS করেছেন বরিশাল থেকে। থ্যাঙ্কস আলিফ ভাই অনেক সুন্দর স্টোরি গিফট দেওয়ার জন্য। ফুর্তি বিয়ানি বাজার থেকে আমাদের SMS করেছেন, নাম লেখেননি, আমি না পড়লাম না। আল্লাকি মিজান আমাদের ডক্টর আলিফ ভাইয়ের লাস্ট স্টোরিটাও অনেক ভালো লাগলো। পাটগ্রাম লালমনিহাট থেকে লিখেছেন, বা অনেক দূর থেকে শুনছেন আপনি। হেলাল আমাদের SMS করেছেন, লাস্ট স্টোরিটা অনেক ভৌতিক। আর যে রনি আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে রয়েছেন রঞ্জিত, এছাড়াও সাদাফ নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন, লিখেছেন নাইস স্টোরি। তসবির আমাদের সঙ্গে আছেন ময়মনসিং থেকে, ময়মনসিং জেল রোড থেকে। আমাদের সঙ্গে আছেন পূজন দেব, আছেন আমাদের সঙ্গে জয় শ্যামলী কাজী অফিস থেকে, এবং তিনি এবং তার ওয়াইফ সুপ্তি, তারা দুজন শুনছেন। আমাদের সাথে রয়েছেন আমিন ময়মনসিং থেকে, এছাড়াও তারিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন জোনায়েদ, এছাড়াও বর্ষা আমাদের সাথে আছেন, তাইফ বাড্ডা থেকে আমাদের সঙ্গে আছেন, সুপ্ত আছেন আমাদের সঙ্গে, ইমু ফরিদপুর থেকে আমাদের সঙ্গে আছেন, জাহাঙ্গীর শিকদার আমার সাথে আছেন অহনা আমাদের সঙ্গে, এছাড়াও জেসি আমাদের সঙ্গে আছেন, এমডি জাবেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে রয়েছেন রিয়াদ মিরপুর থেকে ফারুক আমাদের সঙ্গে আছেন, হৃদয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জাকিয়া সহ আরো অনেকে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি লাস্ট ট্রিপে উঠলাম, 8 ঘন্টার জার্নি। অনেকে বোল্ড করে লিখছেন, মানে ক্যাপিটাল লেটার দিয়ে লিখছেন আর কি, যে আলিফ ভাইয়ের ঘটনা ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ আলিফ, চমৎকার একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য বছরের শুরুতেই। আমরা চলে যাব এবার বাবু ভাইয়ের কাছে, তার নেক্সট স্টোরিটা আমরা শুনবো। আশা করছি যে এটাও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি আমরা নেক্সট স্টোরিটা। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা হচ্ছে স্মৃতির বলা কাহিনী। স্মৃতিদের ফ্যামিলিতে আসলে অনেক বড় একটা ফ্যামিলি, আর ওদের ফ্যামিলিতে আপনার রেশারেশি আছে, প্রপার্টি নিয়ে বেশ বড় একটা রেশারেশি আছে। তো ওদের ফ্যামিলিতে ওর বাবা ছিল সবচেয়ে বড় ফ্যামিলির মধ্যে, এবং সব মানে যখন প্রপার্টি ভাগাভাগি হবে তখন সেই ক্ষেত্রে আর কি ওদেরই ছেলে মেয়েদের মধ্যে আর কি মানে বন্টনটা ওভাবে হবে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, তো ওরা দুই বোন আর কি, ওরা দুই বোন। তো ওর বাবা মার খুব ইচ্ছা ছিল যে ওর যখন বড় বোন হয় আর কি, প্রথম বোনটাই যাতে ছেলে হয়, তাহলে তাদের প্রপার্টি বন্টনে কিছু সুবিধা হতো আর কি, যেটা মানে হয় অনেক ফ্যামিলি। তো সেরকম, তো এখানে যেটা হয় যে ওর বড় বোন তো বড় বোনই হয়। তো কিন্তু বড় বোন হওয়ার আগে ওর আম্মুকে ফ্যামিলির কিছু মানুষ ব্ল্যাক ম্যাজিক করে, হ্যাঁ, এবং সেইটা করার ফলে যেটা হয় যে উনি যখন নাকি ওকে পেটে নিয়েছিলেন তখন কিছু সমস্যার সম্মুখীন হন, এবং ওর বড় বোন হওয়ার সময় থেকেও কিছু প্রবলেম উনি দেখতেন, এবং মানে ওই যে আপুটা ছিল সেও ছোটকাল থেকে অনেক কিছু ফেস করে আসছে, এবং মানে তার সাথে অনেক উদ্ভট জিনিস ঘটে লাইফে। এর মধ্যে কিছু জিনিস যেমন উদাহরণ দিলে বলা যায় যে যখন ওর বড় বোনটা জন্ম হয় পেটে ছিল, তখন তার আম্মু কোথাও হাঁটলেই একটু অন্ধকার কোথাও গেলেই একটা কালো বিড়াল দেখতো, এবং দেখা যেত যে মানে ওনাকে প্রায় স্বপ্নের মধ্যে ভয় দেখাতো বিভিন্ন জিনিসে। তো বাচ্চা হওয়ার পর যেটা হয় যে ছোটকালে যে মানে যখন নাকি ওই ওর বড় বোন বেশ একটু বড় হয়ে যায়, মানে কলেজ লেভেলে পড়ে, তো সেই সময়কার ঘটনা রাসেল ভাই, ওদের বাসার মধ্যে এরকম একটা ব্ল্যাক ম্যাজিক মানে করার জন্য, তাকে জাদু করার জন্য একটা ট্রাই করা হয় কি তাদের ফ্যামিলি থেকে তারই এক কাজিন মানে তাদের বাসায় একটা গিফট নিয়ে আসে। গিফট হচ্ছে একটা পুতুল, আর পুতুল গিফট করে। তো বেশ বড় একটা কলেজ গোয়িং মেয়েকে একটা পুতুল গিফট করাটা একটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে, বাট যেহেতু এটা একটা বার্থডে গিফট ছিল তো সে এটাকে অ্যাকসেপ্ট করে, হ্যাঁ, সেটা সে অ্যাকসেপ্ট করে নেয় এবং বাসায় রেখে দেয়। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যেটা মানে আমি বলতেছি সেটা হচ্ছে যে পুতুলটা হচ্ছে ইট ওয়াজ লাইক এ কাইন্ড অফ চাকি, যেটা হচ্ছে আপনার এই যেটা দিয়ে মানুষকে কন্ট্রোল করে আর বিভিন্ন রকম ক্ষতি করে আর কি। তো
এই পুতুলটা রাতের বেলা যখন ওখানে ওদের বাসায় রাখা থাকতো, এই বাসার মধ্যে উদ্ভট জিনিস ওই জায়গাটায় ঘটতো রাসেল ভাই। যেমন দেখা যেত যে ওরা যেখান থেকে হাঁটতেছে ওখানে মানুষের কথাবার্তা শোনা যেত, ধোঁয়াটে অবয়ব দেখা যেত, এবং ওর বোনের কিছু কিছু মানে সিমটম মানে মানে ক্ষতি হওয়া শুরু করলো, যেমন অসুস্থ হয়ে যেত, জ্বর এসে যেত, বিভিন্ন রকম সমস্যা হয়ে যেত। এবং রাতের বেলা ওর বোন একটা স্বপ্ন দেখতো। স্বপ্নটা হচ্ছে যে কুৎসিত কোনো মানুষ, মানে ইটস লাইক হাত পা অনেক বড় বড় এরকম কিছু একটা এসে তার বিছানার দিকে উবু হয়ে থাকতো, তাকে মানে ভয় দেখানোর চেষ্টা করতো, মুখের দিকে তাকায় ঘুমের মধ্যে, এরকম কিছু জিনিস। তো এরকম অবস্থাতে একদিন যেটা হয় যে ওনারা একটা নিয়ে আসেন, আপনার হুজুর নিয়ে আসেন এই জিনিসগুলো নিয়ে, মানে প্রবলেম গুলো ফেস সলভ করার জন্য যে আমার মেয়ের এরকম এরকম সমস্যা হচ্ছে, সমস্যাটা কি, সে তো সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু প্রি হিস্ট্রি কিছু বলে আর কি এই জিনিস। হুজুরকে অনেক বলেন যে আমরা অনেক সময় এরকম হয়েছে, দেখা যাচ্ছে যে ওকে আমরা বলি যে দোয়া পড়তে বা এরকম কিছু করতে, বাট দেখা যাচ্ছে যে তার খুব একটা আগ্রহ নাই। না। তো হুজুর তখন বলেন যে একটা ব্যাপার হচ্ছে কি, আপনাদের সবচেয়ে বড় জিনিস যে আপনাদের ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে, এবং কালো জাদু যারা করে তারা এই জিনিসটাকে মানে খুব লাইক কোন একটা এমন কিছু সহযোগিতা নিয়ে করে যেটা হচ্ছে মানুষের মধ্যে বাজে একটা ইফেক্ট ফেলে। এবং এই জিনিসটাকে দূর করার জন্য যেটা দরকার হয় মানুষের, সেটা হচ্ছে যে আপনার বিশ্বাস দরকার হয়। বিশ্বাস না হলে জিনিসটা মানে আপনার মানে ওভারকাম করতে পারবেন না। তো তারা মনে করেন যে এই জিনিসটাকে মানে চর্চাই করতে থাকে ভালো জিনিসগুলা, কিন্তু বাট তাদের মধ্যে কাজ হয় না আর কি খুব একটা। তো একদিন যেটা হয়, ওর বোন নাম ছিল এরকম রাতের বেলা সিঁড়ি দিয়ে, তো দেখে যে সিঁড়ির কোণার মধ্যে একটা ছোট এরকম বাচ্চা বসে আছে। আচ্ছা, মানে ছোট একটা বাচ্চা মেয়ে বসে আছে এবং বাচ্চাটা কাঁদতেছে ঠিক সিঁড়ির একটা ল্যান্ডিং এ, যেখানে ওই যে লাইট জ্বলে আর কি। তো সে যখন দ্বিতীয় ল্যান্ডিং এ নামে, যে বাচ্চাটা কাঁদতেই আছে, তো সে করে কি যে জিজ্ঞেস করতে যায় তাকে যে কি হয়েছে, বাচ্চা ঘুম হাতে। তো দেখে যে বাচ্চাটা তাকায় তার দিকে, উঠে উঠে তার দিকে তাকায়, হাসে, হেসে দেখা যাচ্ছে চেহারাটা একদম বড় মানুষের মতো হয়ে যায়, লাইক গ্রোন মানুষের মতো হয়ে যায়। এবং সে মনে করেন যে খুব মানে ওটা দেখে পুরো ফেইন্ট হয়ে যায় ওই জায়গায়। এবং তখন তাকে নিয়ে আসে বাসায় এনে, মানে আপনার বেশ পড়া হয় তাকে নিয়ে, দোয়াটা পড়ে, করে সেই করে। এবং মানে জিনিসটা একদম আউট অফ হ্যান্ড যখন হয়ে যায়, মানে তারা এটা রাখতে পারে না তাকে, সে খুবই অসুস্থ হয়ে যেতে থাকে এবং তার মানে অবনতি ঘটতে থাকে। তো এই পর্যায়ে রাসেল ভাই যে ওই যেই হুজুরটা তাকে নিয়ে আসছিল বাসার মধ্যে ঝাড়ার জন্য, তাকে আবার ডেকে আনা হয় এবং তিনি এনে তার উপর বেশ আপনার ট্রিটমেন্ট চালায়। এবং ট্রিটমেন্টটা হচ্ছে যে বলে যে ওকে আপনাদেরকে নিয়ে যেতে হবে দূরে কোথাও, এবং দোয়া দূর আপনার সেখানে যে আছে আপনার মানে এই যে তার যে ব্ল্যাক ম্যাজিকের যে বলয় আছে, এখান থেকে তাকে সরায় নিতে হবে। আচ্ছা, এবং তাকে আপনার মানে সেরকম মানে একটা মানে এমন কোন জায়গায় নিতে হবে যেখানে নাকি এই ধরনের কোনো বাজে প্রভাব তার উপর না পড়ে। এবং তারপর ওদের ফ্যামিলি তাকে ওখান থেকে সরায় নিয়ে যায়, ওখান থেকে দূরে নিয়ে যায় এবং তাকে বিভিন্ন রকম মানে ইসের থেকে দূরে রাখে আর কি, মানে এই ধরনের প্রভাব থেকে দূরে রাখে, দোয়া টোয়া পড়ে। এবং আস্তে আস্তে সে কিছুটা ভালো হয় রাসেল ভাই, বাট ব্ল্যাক ম্যাজিকের প্রভাব তার উপর এখনো মানে কিছুটা থেকেই যায়। দোয়া মানে তার সে মোটামুটি এই কি বলে এটাকে, যে পায়াস হওয়ার প্রসেসে চলে আসছে আর কি, এটাতে তার মধ্যে থেকে কিছুটা কাটতেছে। আচ্ছা, এটাই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ফেসবুকের কতগুলো কমেন্ট পড়তে চাই আমরা, এবং এখানে যারা লিখছেন তাদের মধ্যে অনেকেই আছেন। দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে মোহাম্মদ মহিউদ্দিন, এবং তিনি লিখেছেন যে হ্যাপি নিউ ইয়ার। এমডি রায়হান উদ্দিন সোহেল আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিলয়, এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সাথে রিয়াজ আছেন কাতার থেকে, তিনি একটা ছবি আপ করেছেন। অলি আহমেদ আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সাথে রয়েছেন অদ্রিক, আচ্ছা ফারহান আমাদের সঙ্গে আছেন, এবং তিনিও আমাদের সাথে একটা ছবি আপ করেছেন দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আছেন আরো অনেকেই, যেমন জাহির খান আমাদের সঙ্গে আছেন অজয় শর্মা সহ আরো অনেকে আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছি সঙ্গে আছেন। আমাদের সঙ্গে
এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মাহবুবুল আলম, এছাড়াও শাহ অলিউল্লাহ নোমান আমাদের রেডিও ফুর্তির পেজে, NH সোহাগ, আব্দুল্লাহ ফাহিম আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি রাজু আহমেদ আমাদের সাথে, আফরোজা মায়া, এছাড়াও মেহেদি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অঙ্কন সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের এখানে এবং আমাদের সাথে জয়েন করতে পারেন। সারা সপ্তাহ জুড়েই আমরা কিন্তু এখানে আপনাদের কমেন্ট গুলো পড়ি এবং আপনাদের যে সমস্ত মেসেজ পাঠান সেগুলো আমরা পড়ি। আমরা চলে যাব আমাদের একদম শেষ করতে হবে এখনই, ছোট্ট 2 মিনিটের একটা কথা শুনে আসবো আমরা আদনান ভাইয়ের কাছ থেকে, এবং তিনি একটা ঘটনা বলবেন, ব্রাজিলের ঘটনা কি হয় সেখানে। জি ভাইয়া, আমার পরিচিত এক ভাই আনোয়ার, উনি 2014 সালে ব্রাজিলে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন, বিশ্বকাপ ফুটবল। তো উনি ওখান থেকে শোনেন যে ওখান থেকে কয়েকশো কিলোমিটার ভিতরে একটি গ্রাম রয়েছে, যে গ্রামে কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায়। আচ্ছা। এবং এটা প্রায় 50-60 বছর ধরে একই রকম। উনি যখন এই মিথটা শোনেন তখন উনি ওখানে মানে সরেজমিনে সেটা দেখতে যান যে আসলেই ঘটনাটি সত্য কিনা। তো ওখানে স্থানীয় লোকদের কাছ থেকে যেটা শোনেন সেটা হচ্ছে যে এরকম 50-60 বছর আগে একজন বৃদ্ধা মহিলা আসছিলেন একটা বাড়িতে, আশ্রয় প্রার্থনা করেন এক রাত্রের জন্য। তো ওনারা সেটা আশ্রয় দেন আর কি। তো সকালে ওই বৃদ্ধা মহিলা কাউকে কিছু না বলেই চলে যান। তো কিন্তু সকালবেলা ওই বাড়ির লোকজন আর একটা জিনিস লক্ষ্য করেন যে ওনাদের যে ছোট বাচ্চা মেয়েটা ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সবাই ধারণা করেন যে ওই বৃদ্ধ মহিলা মনে হয় বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছে। তখন সবাই চারদিকে খোঁজাখুঁজি করেন, বৃদ্ধ মহিলাটাকে পাওয়া যায় খোঁজাখুঁজি করে। তখন ওই বাচ্চাটার বিষয়ে জানতে চাওয়া হলে সে বলে যে সে এই বিষয়ে কিছু জানে না। তখন লোকজন ক্ষিপ্ত হয়ে তারপর টর্চার করা শুরু করে। একটা পর্যায়ে ওই টর্চারের কারণে বৃদ্ধ মহিলা মারা যান। কিন্তু এই বাচ্চাকে কিন্তু তার পরে আবার পাওয়া গেছে। তখন লোকজন ভুল বুঝতে পারেন যে আসলে বৃদ্ধ মহিলা, বাচ্চা লোক কোনো কারণে হয়তো বা ভোরবেলা উঠে বাসা থেকে বের হয়ে গেছিল আর কি, ছোট বাচ্চা, 5-6 বছর বয়স আর কি। তো যাই হোক, এরপর থেকে যে সমস্যাটা হয় ওই গ্রামে কোনো শিশু মানে কন্যা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যে তারা বাঁচে না, মারা যায়। এখন কথা হলো রাসেল ভাই, যে এখন তো প্রযুক্তির অনেক মানে উন্নয়ন হয়েছে, কে তাদেরকে মেরে ফেলে, বয়স 3-4 দিন হওয়ার পরে কারা মেরে ফেলছে বা কিভাবে মারা যাচ্ছে, এটা রহস্য উদ্ঘাটনের জন্য মানে কয়েকটা বাড়িতে সিসিটিভি বসানো হয়েছিল, যে একটু সিসিটিভি বসিয়ে আমরা দেখি আসলে কিভাবে মারা যাচ্ছে। তখন সিসিটিভিতে যে ফুটেজটা ধরা পড়েছিল সেটা খুবই মানে ভয়ঙ্কর এবং বিস্ময়কর। সেটা হচ্ছে যে সিসিটিভির ফুটেজে দেখা গেছিল যে মধ্যরাত্রে ওই সন্তানের পাশে যে মা ঘুমিয়ে আছে, সে মা নিজেই তার সন্তানকে হত্যা করছে, গলা টিপে। তো এই দৃশ্য তারা দেখার পরে বুঝলো যে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, কারণ সেই মাকে যখন পরের দিন জিজ্ঞাসা করা হয় তখন ওই মা বলে যে আমি এই বিষয়ে কিছুই বলতে পারি না, কিভাবে আমি হত্যা করলাম। তারপর থেকে মানে এমনিতেও এখন ওই গ্রামে যে বিবাহ শাদী সংক্রান্ত যে বিষয়গুলো হয় সেটা বাইরের গ্রাম থেকে তারা আত্মীয়তা করেন, কিন্তু ওই গ্রামের মানে গত 50-60 বছর ধরে ওখানে কোনো মানে কন্যা সন্তান নাই। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব এখন, একটু দেখতে পাচ্ছি আমাদের অনেকেই SMS করছেন, ডিজে জাহাঙ্গীর, রিয়াদ, অনেক, বিনতি, তানভীর, আদনান, সাবা, আমার সাথে আছেন মোহাইমিনুল রাজশাহী থেকে, মিরাজ হোসেন, কাজী নিশাত, রনি সহ আরো অনেকে। আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাই। কথা হবে আবার আগামী সপ্তাহে, তবে ঢাকা থেকে নয়, সেটা কথা হবে চিটাগং থেকে। এবং চিটাগং এ যারা লিসেনার রয়েছেন তাদেরকে আরো একবার আমি রিকোয়েস্ট করব যে আমাদের কাছে ঘটনা পাঠানো, আপনাদের সেরা ঘটনা। আমি জানি চিটাগং এর পোর্ট নিয়ে অনেক ঘটনা রয়েছে, চিটাগং এর যে সমস্ত জেলেরা রয়েছেন ওখানে, তারপরে অনেকে আছেন যারা জাহাজে কাজ করেন, অনেকে আছেন যারা জাহাজের মানে অনেক 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 ইঞ্জিনিয়ারের কাছে অনেক ঘটনা শুনেছি আমরা। তো এরকম ধরনের অনেকে আছেন যাদেরকে কারণে, জীবিকার কারণে যাদেরকে সাগরে থাকতে হয়। এবং চিটাগং অদ্ভুত পুরনো একটা শহর, যে শহরটা সকালবেলা আপনি যখন খুব ভোরে যদি চিটাগংয়ে নামেন তাহলে দেখবেন যে এই শহরের মধ্যে অন্যরকম একটা রহস্য আছে কেমন যেন। তো চিটাগংয়ের এই আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত ঘটনাগুলো আমরা জানতে চাই, এবং সেই ঘটনাগুলো আমরা জানি। আমাদের দরকার 5 জনকে, যে 5 জনকে নির্বাচিত করব আমরা চিটাগংয়ের আমাদের
সেই অনারেবল গেস্ট যারা আমাদের সাথে সরাসরি স্টুডিওতে অংশগ্রহণ করতে পারবেন এবং যারা সরাসরি ঘটনা শোনাতে পারবেন, চিটাগং নিয়ে ঘটনা হলে সবচাইতে বেশি ভালো হয়। সেই ঘটনাগুলো নিয়ে চলে আসুন আমাদের কাছে। আমাদেরকে পাঠাতে হবে আপনাদের ঘটনাগুলো যে অ্যাড্রেসে, সেটা হচ্ছে bhuthfm@radio.fm এই অ্যাড্রেসে, এবং আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনি অবশ্যই আপনার ঘটনা পাঠাবেন স্টুডিওতে। অর্থাৎ চট্টগ্রাম স্টুডিওতে যে থেকে আমাদের ঘটনা শোনাতে চান, তাহলে আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিতে ভুলবেন না। চলে যাবো আজকের মতো, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুড থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। Booth FM. The night comes alive with Robin 4.